যেরকম বলেছিলাম যে তোদেরকে বুঝি না, যে তোদেরকে বাচ্চা বলবো, ভাই বোন বলবো, কি বলবো বুঝতে পারি না। যাই হোক, কিছু একটা তোরা খুব কাছের এইটুকু বলতে পারি। বংশগতির অলরেডি আমরা একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, যে ক্লাসে আমরা অ্যাকচুয়ালি পুরো বংশগতির পুরো চ্যাপ্টারটাকেই পড়ে ফেলেছিলাম, তবে একটু অন্যভাবে পড়েছিলাম, ওই বাধা গতের মতো পড়িনি। আমি বলেছিলাম যে নম্বর পাওয়ার জন্যও পড়াবো, তবে তার আগে একটু শেখার জন্য পড়াই। যেহেতু আমি মাধ্যমিকে লেভেলে এসছি পড়ানোর জন্য, তাই আমি চেষ্টা করব নিশ্চয়ই এমন কিছু দেওয়ার যেটা যেটা তোরা পাসনি হয়তো। তো যাই হোক, আজকে আমি এটা এবং এটা ঠিক করেছি, থ্রু আউট দ্য ইয়ার আমি এটাই করব। আমি যেটা কনসেপচুয়াল ক্লাস নেব যে কোনো চ্যাপ্টারের, হতে পারে আমি ভৌত বিজ্ঞান অঙ্কেরও নিলাম, জানি না এখন অবধি, আমি সেটা লাইভ ক্লাসে করব, কারণ সেখানে কনসেপ্ট পড়াবো, সেখানে ইন্টারাকশন প্রয়োজন। আর তারপরে একটা ক্লাস রেকর্ডও দেবো, যেখানে আমরা গোটা চ্যাপ্টারটাকে, যেটা মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ, বা তোরা যেটাকে সেকেন্ড সামেটিভ বা ফার্স্ট সামেটিভ তো হয়ে গেছে, বা পরবর্তী বছর এই ভিডিও তো থেকে যাবে, তো সেগুলোতে কাজে লাগবে। তো যাই হোক, আজকে আমরা বংশগতিটাকে নম্বর পাওয়ার জন্য পড়বো, তোরা যেটা চাস। কিন্তু তবু আমি প্রত্যেককে বলবো, এই ক্লাসটা দেখার আগে তোরা অক্সিজম মাধ্যমিক এই ইউটিউব চ্যানেলের লাইভ সেকশনে যাবি, এবং আমি সম্ভবত এই জুলাই মাসেরই কিছুদিন মানে শুরুতে একদম আমি বংশগতির ওপরে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসটা অবশ্যই দেখবি। প্রত্যেককে আমি এই কথাটা বলছি। আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশান, কবে ক্লাস নেব, ক্লাস পিডিএফ, তাদের জন্য একটা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে অক্সিজম মাধ্যমিকের, এবং যারা টেলিগ্রামে নেই তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করে রাখতে পারে। তো আমি প্রথম কমেন্টে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোর লিঙ্কই দিয়ে রাখবো, এবং ডেসক্রিপশানেও সেটা থাকবে। তো তোরা সেটা জয়েন করে গেলে, যে যেটায় রয়েছিস, হোয়াটসঅ্যাপে তো সবাই কম বেশি, তোরা না থাকলেও তোদের মা বাবারা রয়েছেন, তো আমি সেখানে পরবর্তী ক্লাসগুলোর আপডেট দিয়ে দেবো মাধ্যমিক 2027-এর জন্য, এবং পরবর্তীকালে পরের মাধ্যমিকেও যদি পড়াই তাহলে সেইগুলোর জন্য। তো যাই হোক, আজকে বংশগতি আমরা পড়বো, এবং আজকে আমরা খুব টু দ্য পয়েন্ট পড়বো, কারণ আমরা সব পড়ে নিয়েছি আগের দিন। লাস্ট ক্লাসটাতে আমরা সব পড়ে নিয়েছি, মানে জিন কি, অ্যালিল কি, লোকাস কি, সেখান থেকে একসংকর জনন, দ্বিসংকর জনন, অসম্পূর্ণ প্রকটতা, ক্রোমোজোমের কনসেপ্ট, সমস্ত কিছু কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। আমরা কিন্তু সব জানি যে ফিনোটাইপ মানে কি, জিনোটাইপ মানে কি, ফিনোটাইপের রেশিও কত আসে, জিনোটাইপের রেশিও কত আসে, কত সহজে জিনোটাইপের রেশিও ক্যালকুলেট করা হয়, আমরা সব শিখে নিয়েছি। বাট আজকে আরেকবার এবং পুরোটা একসাথে তোদের মাধ্যমিকের জন্য। তাহলে মাধ্যমিকের নামে একটা লেটস স্টার্ট। প্রকরণ। দেখ, প্রকরণ মানে খুব সহজ। প্রকরণ কথাটার মানে হচ্ছে যে আমার সাথে, আমি আমার বাবার মায়ের থেকে আমার জন্ম হয়েছে, কিন্তু আমাকে আমার বাবা বা মায়ের মতো পুরোপুরি দেখতে নয়। অবভিয়াসলি আমার সাথে আমার মা বাবার কিছুটা মিল রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমাকে এবং আমার বাবাকে একই রকম দেখতে, বা আমার কোনো মেয়ে যদি হয় তাকে তার পুরো মায়ের মতো পুরো দেখতে হবে, এরকম নয়। তার কারণ দেয়ার ইজ সাম ডিফারেন্স। প্রকরণ থাকে, কিছু পার্থক্য থাকে। একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষ একই রকম হতে পারে না। হতে পারে, কখন হতে পারে পরে কখনো বলবো, বাট জেনারেলি হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। তো এক মানুষের সঙ্গে আরেক মানুষের সবসময় পার্থক্য থাকে, এবং তাকে আমরা প্রকরণ বলি। কেন ডিফারেন্স আসে, তার মেন, কেন আমি আমার এক্স্যাক্টলি আমার বাবার মতো হলাম না বা মায়ের মতো হলাম না, তার একটা খুব বড় কারণ, দুটো কারণ আমি বলতে পারি। একটা হচ্ছে একটা পরিবেশের একটা ফ্যাক্টর থাকে, আর একটা হচ্ছে যখন আমি তৈরি হয়েছি। তো আগের দিন আমি বলেছিলাম বাবার থেকে গ্যামেট এসেছিল, মায়ের থেকে গ্যামেট এসেছিল, দুটো মিলে আমি তৈরি হয়েছি। তো সেই গ্যামেট তৈরির সময় অ্যাকচুয়ালি যখন গ্যামেট তৈরি হয় তখন মিক্স আপ হয়। তো মিক্স আপ হওয়ার জন্য আমি একই রকম হই না। আমার মধ্যে শুধু বাবার মতো গুণ আসে না, আমার ঠাকুরদা এবং ঠাকুমার মতো কিছু গুণ আসে। তার কারণ এই মিশ্রণ হয়, যেটাকে আমরা ক্রসিং ওভার বলি। তাহলে দ্বিতীয় একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার এই জিনিসটা হয় গ্যামেট তৈরির সময়। তো এই দুটো ঘটনার জন্য চেঞ্জেস আসে, এবং প্রকরণের দুটো ক্লাসিক্যাল এক্সাম্পল যেটা তোদের সিলেবাসে রয়েছে, এক নম্বর হচ্ছে মুক্তলতি, মুক্তলতি এবং যুক্তলতি। মুক্তলতি এবং যুক্তলতি, অর্থাৎ বেশিরভাগ মানুষেরই লতিটা মুক্ত হয়, অর্থাৎ এটা ফাঁকা থাকে। দেখতেই পাচ্ছিস, আমারটা খুব ভালো করে দেখ, আমার কিন্তু, জানি না তোরা দেখতে পাচ্ছিস কিনা, আমার কিন্তু মুক্তলতি নয়, বাট বেশিরভাগ মানুষেরই মুক্তলতি থাকে। তো কারুর মুক্তলতি হয়, কারুর যুক্তলতি হয়। এবং দুই, বেশ কিছু লোক জিভটাকে রোল করতে পারে, আর কেউ করতে পারে না। তো আমি রোল করতে পারি না। তো একটা হয় রোলার জিভ, একটা হয় রোলার জিভ, আর একটা হচ্ছে স্বাভাবিক, যেটা মানে রোল করতে পারে না।
তো আমি রোল করতে পারি না। অ্যাকচুয়ালি রোলার জিপ এবং মুক্তলতি এরাই ম্যাক্সিমাম এই পৃথিবীতে রয়েছে। যুক্তলতি এবং যারা রোল করতে পারে না তারা রেয়ার হয়, অর্থাৎ আমি রেয়ার, আমি লিমিটেড ভার্সান। আশা করা যায় সেটা তোরা অ্যাটলিস্ট এইখান থেকে বুঝতে পারছিস, কারণ আমার যুক্তলতিও রয়েছে, আমি জিভ রোল করতেও পারি না। বেশ, আমরা সরাসরি এক সংকর জননে চলে যাই, কারণ আমরা অলরেডি আগের দিন এটা পড়ে নিয়েছি। একবার কুইকলি তোদেরকে মনে করিয়ে দিই। আমি বলেছিলাম এই যে আমাদের ডিএনএ রয়েছে, যদিও ডিএনএ দুটো মানে দ্বিতন্ত্রী হয়, দুটো স্ট্র্যান্ড থাকে, যাই হোক আমি আর সেটা আঁকছি না। তো ডিএনএর মধ্যে কিছু পার্টিকুলার অংশ থাকে, ডিএনএর মধ্যে কিছু পার্টিকুলার অংশ থাকে, যেটাকে ধর আমি এখানে লাল দিয়ে দেখাচ্ছি। তো সেই জায়গাগুলোই অ্যাকচুয়ালি ডিএনএর কাজের জায়গা, যেখান থেকে আলটিমেটলি আরএনএ তৈরি হয় এবং সেখান থেকে আলটিমেটলি প্রোটিন তৈরি হয়। এটাই হচ্ছে মেন জায়গা, ডিএনএর মেন জায়গা এইগুলোই। তো এই জায়গাগুলোকেই, যেখান থেকে আলটিমেটলি প্রোটিন তৈরি হয়, এই সমস্ত জায়গাগুলোকেই আমরা জিন বলি, যেটা হচ্ছে আমাদের বংশগতির ধারক এবং বাহক। এটা আমরা আগের দিন পড়েছি। আমি আবারও বলছি, প্রত্যেকে কিন্তু বংশগতির আমার প্রথম যেটা লাইভ ক্লাস সেটা করতে হবে, সেটা অক্সিও মাধ্যমিক চ্যানেলের লাইভ সেকশনে রয়েছে, যেটা আমি সম্ভবত জুলাই মাসের 2026-এ নিয়েছি। 2030-এ হয়তো কেউ ভিডিওটা দেখবে, তখন সে ভাববে কোথায় ভিডিও। আমি বলে দিলাম 2026-এর জুলাই মাসে নেওয়া লাইভ ক্লাসে এটা রয়েছে। তো যাই হোক, এটা জিন। এবং আমি বলেছিলাম জিনের মানে যখনই আমাদের শরীরে ডিএনএ, তো আমাদের সমস্ত ডিএনএ মানে ক্রোমোজোম, তুই একই রকম আপাতত ভেবে নিতে পারিস। তো আমি বলেছিলাম আমাদের প্রত্যেকের শরীরে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে, জোড়ায় জোড়ায় ক্রোমোজোম, সেই জন্য আমরা ডিপ্লয়েড। তো প্রত্যেকটা কোষে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম রয়েছে, তার মানে প্রত্যেকটা ডিএনএ ডবল ডবল রয়েছে বলেছিলাম। মানে 1 নম্বর ধর ক্রোমোজোম দুটো, 2 নম্বর ক্রোমোজোম দুটো, 3 নম্বর ক্রোমোজোম দুটো, সব দুটো দুটো করে রয়েছে। এবার আমি বললাম এর পার্টিকুলার একটা জায়গা হচ্ছে জিন। এইবার একটা এসছে বাবার থেকে, একটা এসছে মায়ের থেকে। তো এইখানে বাবা এবং মায়ের থেকে যেটা এসছে, যেরকম আমি যদি মটর গাছ দিয়ে তোরা বলি, তোরা জানিস যে মটর গাছের ক্ষেত্রে একটা লম্বা হওয়ার জন্য ক্যাপিটাল টি থাকে, আর ছোট হওয়াটাকে আমরা স্মল টি বলি। তো এখানে ক্যাপিটাল টি হতে পারে, ক্যাপিটাল টি স্মল টি হতে পারে, যাই হোক। তো এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হয় অ্যালিল, অর্থাৎ জিনের দুটো রূপ থাকতে পারে, তার এক একটাকে অ্যালিল বলা হয়। এবং অ্যালিলটা যে পজিশনে থাকে সেটাকে লোকাস বলে। তো এগুলো নিয়ে আমরা অলরেডি পড়েছি, আমি এগুলো নিয়ে আর সময় নষ্ট করতে চাইছি না। জিন কি, অ্যালিল কি, লোকাস কি, গত ক্লাসে আমরা কমপ্লিটলি ক্লিয়ারলি পড়েছি। আমি আজকে আর একই জিনিস নিয়ে সময় নষ্ট করব না। আজকে আমরা সরাসরি এক সংকর জননে যাব। এক সংকর জনন মানে যখন একটা ক্যারেক্টার নিয়ে আমরা বলছি, শুধুমাত্র একটা বৈশিষ্ট্য নিয়ে আমরা বলছি। আমরা আগের দিন দেখেছিলাম একটা বৈশিষ্ট্যের বিভিন্ন রকম অ্যালিল থাকতে পারে, যেরকম আমরা দেখেছি, আমরা জানি যে একটা দিকে আমরা ধর নিই মটর গাছ। তো মটর গাছে ধর আমরা এক সংকর মানে হচ্ছে যখন একটা বৈশিষ্ট্য নিয়ে করব, একটা বৈশিষ্ট্য নিয়ে, যেরকম মটর গাছের আমরা উচ্চতা নিয়ে করব। তো আমরা বলেছিলাম যে উচ্চতার 2 রকমের অ্যালিল হতে পারে। একটা হচ্ছে ক্যাপিটাল টি হতে পারে, ক্যাপিটাল টি হতে পারে সেটা হচ্ছে লম্বা হওয়ার অ্যালিল, আর একটা স্মল টি হতে পারে সেটা হচ্ছে বেটে হওয়ার অ্যালিল। অসুবিধা নেই, কোনো চাপ নেই, এটা আমরা জানি যে 2 রকমের অ্যালিল হতে পারে মটর গাছে। এইবার এক সংকর জনন মানে যখন আমরা এই একটা উচ্চতার বৈশিষ্ট্য নিয়ে দেখব, মা বাবার মধ্যে ক্রস করিয়ে দেখব যে কি আলটিমেটলি আসছে। তো আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ নিই, বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে, এই দুটো আমরা মটর গাছ নিলাম, বিশুদ্ধ লম্বা নিলাম এবং বিশুদ্ধ বেটে নিলাম। তাহলে বিশুদ্ধ লম্বা মানে কি, আগের দিন খুব ক্লিয়ারলি বলেছি, বিশুদ্ধ লম্বা মানে এর দুটো অ্যালিলই হচ্ছে ক্যাপিটাল টি। আর বিশুদ্ধ বেটে মানে কি, বিশুদ্ধ বেটে মানে দুটোই হচ্ছে স্মল টি। আমরা আগের দিন পড়েছিলাম, আবারও মনে করিয়ে দিই, এখানে কিন্তু সবসময় টি এই জিনিসটা প্রকট স্মল টি এর থেকে। আগের দিন বলেছিলাম যে এটা হতেই পারে যে একজন প্রকট হবে এবং একজন প্রচ্ছন্ন হবে, সেটা নাও হতে পারে, সেটাও বলেছিলাম যে পল্লবের বাবা লম্বা, মাও লম্বা, সেখান থেকে পল্লব লম্বাও হতে পারে, বেটেও হতে পারে, মাঝারিও হতে পারে। মানে এরকম সবসময় নয় যে একজনকে প্রকট হতে হবে, হতে পারে দুজনেই পাওয়ারফুল, সেক্ষেত্রে মাঝারি হয়ে গেল। বাট এই ক্ষেত্রে মটর গাছের ক্ষেত্রে লম্বার অ্যালিল বেটে অ্যালিলের থেকে পাওয়ারফুল বেশি, প্রকট বেশি। প্রকট হওয়া মানেই তোরা জানিস যে যদি একটাও ক্যাপিটাল টি থাকে সেটা লম্বা আসবে। তো যাই হোক,
এইটা হচ্ছে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটেকে নিলাম এবং এদের মধ্যে আমরা ক্রস করলাম। ক্রস মানে এদের দুজনের মধ্যে রিপ্রোডাকশন হলো। এবং রিপ্রোডাকশন মানে কি, অবভিয়াসলি এখান থেকে তৈরি হবে গ্যামেট। তো আমরা জানি গ্যামেট যখন তৈরি হয় তখন অর্ধেক কোষ, আগের দিন বলেছিলাম, তো যে কোনো একজন আসবে। এবার দেখ দুটোই ক্যাপিটাল টি, তো যে আসবে আলটিমেটলি ক্যাপিটাল টি তো আসবে, সেটা এই ক্যাপিটাল টিটা আসুক বা এই ক্যাপিটাল টিটা আসুক, মোট কথা ক্যাপিটাল টি আসবে। এখান থেকে আলটিমেটলি যখন গ্যামেট তৈরি হবে স্মল টি আসবে। আর তো আমার কাছে কোনো অপশান নেই, কারণ নয় এই স্মল টিটা আসবে নয় এই স্মল টিটা আসবে, মোদ্দা কথা স্মল টি আসবে। তো আলটিমেটলি এই দুটো গ্যামেটের মিলনে আমার যা বাচ্চাটা তৈরি হবে সেটা এরকম হবে, ক্যাপিটাল টি স্মল টি, এটাই আমার বাচ্চা তৈরি হবে এবং এটাই আমার তৈরি হবে, এটাকেই আমি F1 জনু বলছি, অর্থাৎ ফার্স্ট জেনারেশন, প্রথম জেনারেশন, মানে প্রথম বাচ্চা তৈরি হবে, সেটা এরকম হবে। এটা কীরকম হবে, অবভিয়াসলি এটা লম্বা হবে। কেন লম্বা, কারণ আমি বলেছিলাম যে ক্যাপিটাল টি পাওয়ারফুল বেশি, এবং পাওয়ারফুল যদি কেউ হয় তাহলে সে একটা থাকলেও তার মতো হয়ে যাবে, অর্থাৎ এটা লম্বা হবে। কিন্তু অবভিয়াসলি আমি আগের দিনও বলেছিলাম এটাকে আমি সত্যিকারের লম্বা বলতে পারবো না, অবভিয়াসলি এখানে কিছুটা চিটিং আছে, তার কারণ এখানে স্মল টিও রয়েছে, তাই এটাকে আমি বিশুদ্ধ লম্বা তো বলতে পারবো না, আমি তার জায়গায় এটাকে সংকর লম্বা বলবো। অর্থাৎ F1-এ আমরা সব যা পেলাম বাচ্চা সবাই সংকর লম্বা হবে, অর্থাৎ F1-এ সবাই সংকর লম্বা হলো। এইবার যদি আমি F2-তে যাই, সেকেন্ড জেনারেশনে কি হবে, এইবার F2-তে যখন আমি যাব সেকেন্ড জেনারেশনে, তখন আমি এই সেম জিনিস, অর্থাৎ বাবাও একটা সংকর লম্বা নেব, একটা মাও নেব সংকর লম্বা, তো দুজন নিলাম সংকর লম্বা, দুজনকে নিলাম। এবার এদের মধ্যে ক্রস করাবো, এদের মধ্যে যদি ক্রস করাই তাহলে এখান থেকে যে গ্যামেট তৈরি হবে, এখান থেকে দু রকমের গ্যামেট তৈরি হতে পারে, কারণ আমি বলেছিলাম গ্যামেট তৈরির সময় আলাদা আলাদা হয়ে যায়, গ্যামেট তৈরির সময় আলাদা আলাদা হয়ে যায়, পৃথকীভবনের সূত্র আমি বলেছিলাম। অর্থাৎ ক্যাপিটাল টি আসতে পারে গ্যামেট, অথবা স্মল টি আসতে পারে, এখান থেকেও ক্যাপিটাল টি আসতে পারে, স্মল টি আসতে পারে। আমি বলেছিলাম আলটিমেটলি বাচ্চা কিভাবে হবে জানার জন্য আমরা সিম্পলি এটার সাথে এটা মেলাতে পারি, 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 সেভাবে করতে পারি। অথবা আমরা এই পানেট স্কোয়ারটা আঁকতে পারি, অর্থাৎ যার একদিকে আমি ছেলেদের গ্যামেটটা রাখবো, একদিকে আমি মেয়েদের গ্যামেটটা রাখবো, এবং আমি পেয়ে যাব যে কে কে তৈরি হবে। টি এর সাথে ক্যাপিটাল টি তৈরি হলো, এর সাথে এ তৈরি হলো, এর সাথে তৈরি হলো এ, আর এর সাথে তৈরি হলো এ, তো এরকম তৈরি হলো। তার মানে আমরা কি পেলাম, আমরা পেলাম এটাও বিশুদ্ধ লম্বা, এটা সংকর লম্বা, এটাও সংকর লম্বা, এটা হচ্ছে বেটে। অর্থাৎ আমি যদি ফিনোটাইপের দিক থেকে দেখি, অর্থাৎ বাহ্যিক দিক থেকে দেখি, তাহলে বাহ্যিক থেকে অ্যাকচুয়ালি আমরা তিনটে লম্বা পেলাম এবং একটা বেটে পেলাম, এটা হচ্ছে বাহ্যিক দিক থেকে। বাট জিনের দিক থেকে যদি দেখি তাহলে এর একরকম জিন, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এরা অন্যরকম জিন, এই দুজন, এরা হচ্ছে সংকর লম্বা আর এ হচ্ছে বিশুদ্ধ বেটে। অর্থাৎ জেনেটিক্যালি আমি যদি দেখি, জিনোটাইপের দিক থেকে আমি যদি দেখি, তাহলে জিনোটাইপের দিক থেকে রেশিওটা কিন্তু এক হচ্ছে আমার বিশুদ্ধ লম্বা, দুই হচ্ছে আমার সংকর লম্বা, আর এক হচ্ছে আমার বিশুদ্ধ বেটে। তার মানে ফিনোটাইপ এবং জিনোটাইপ কিন্তু আলাদা আলাদা। তার মানে এক সংকর জননের ক্ষেত্রে ফিনোটাইপ মানে বাইরে থেকে তিনজনই লম্বা, একটা বেটে, কিন্তু জিনোটিপিক্যালি ভিতরের জিনটা আমরা যদি দেখি তাহলে এর জিনটা একরকম, দুটোই ক্যাপিটাল টি, এই দুটোর জিন একরকম, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, আর এর জিন আর একরকম, অর্থাৎ তিন ধরনের জিনোটাইপ আমরা পেলাম, এটা এক ভাগ, এটা দু ভাগ, এটা এক ভাগ। তাহলে তোকে যদি জিজ্ঞাসা করে, তোকে সিম্পল প্রশ্ন করবে মাধ্যমিকে সিম্পল প্রশ্ন করবে, তোকে বলবে ভাই এক সংকর জননের ক্ষেত্রে প্রশ্ন কি আসবে, প্রশ্ন খুব সিম্পল আসবে, এক সংকর জননের ক্ষেত্রে F1-এ ফিনোটাইপ কি, F1-এ ফিনোটাইপ কি, F1-এ প্রথম বাচ্চারা যখন সবাই লম্বা, তাহলে F1-এর ফিনোটাইপ হচ্ছে সবাই লম্বা 100%, মানে যারাই হবে সবাই লম্বা হবে, অর্থাৎ আর কেউ নেই। যদিও এবং জিনোটিপিক্যালিও সেম, মানে আর তো কোনো জিনোটাইপ আসেনি, তো জিনোটাইপও সবারই সেম, সেটা হচ্ছে এইটাই জিনোটাইপ সবার এসছে, আর কারুর আসেনি। এবং এটা কিরকম, এটা হচ্ছে সংকর লম্বা। আর কি জিজ্ঞাসা করবে যে F2 জেনারেশনে ফিনোটাইপ কি, তো F2 জেনারেশনে ফিনোটাইপ কি, F2 জেনারেশনে ফিনোটাইপ হচ্ছে 3:1, আর জিনোটাইপ কি,
জিনোটাইপ হচ্ছে 1:2:1। তো এই সিম্পল প্রশ্ন আসবে। আর যদি বড় প্রশ্নে আসে তাহলে তোকে বলবে যেটা দেখাও, করে দেখাও। তো এটা তুই মটর গাছের ক্ষেত্রে করলি, সেম তুই গিনিপিগের ক্ষেত্রেও করতে পারিস। সেম যেটা আমরা মটর গাছ নিয়ে করেছি, যেটা আমি করিনি, মেন্ডেল সাহেব করেছিলেন। কেন মেন্ডেল সাহেব মটর গাছ নিয়েছিলেন আমি সেটায় পরে আসছি। বাট যেরকম মটর গাছে এটা হলো, এটা গিনিপিগেও হতে পারে। তো আমি প্রথমে একটা গিনিপিগ নিচ্ছি, গিনিপিগেরও একটা বৈশিষ্ট্য নিয়ে করব। কি বৈশিষ্ট্য নিয়ে করব? গিনিপিগের রং, এবং রঙের ক্ষেত্রে ক্যাপিটাল বি এটা মানে হচ্ছে কালো, এবং স্মল বি এটা মানে হচ্ছে সাদা। এখানেও আমি তোকে বলে দিলাম যে ক্যাপিটাল বি ইজ পাওয়ারফুল দ্যান স্মল বি। মানে কি? আমার প্রকট প্রচ্ছন্ন কনসেপ্ট চলে এলো, অর্থাৎ ক্যাপিটাল বি প্রকট। প্রকট মানে কি? এ যদি একটাও থাকে সে কালো হবে, কারণ এটা পাওয়ারফুল। তাহলে আমি নিয়ম কি? নিয়ম হচ্ছে শুরুতে আমরা একটা বিশুদ্ধ কালো নিই, একটা বিশুদ্ধ সাদা নিই। ঠিক যেরকম এখানে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে নিয়েছিলাম, এখানেও আমরা বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা নিলাম। একটা ছেলে নিলাম বিশুদ্ধ কালো, একটা মেয়ে নিলাম বিশুদ্ধ সাদা। এখান থেকে কি গ্যামেট তৈরি হবে? একমাত্র ক্যাপিটাল বি হতে পারে, কারণ দুটোই ক্যাপিটাল বি। তো নয় এটা আসবে, নয় এটা আসবে, মধ্যখানে ক্যাপিটাল বি আসবে। এখান থেকে কে আসবে? স্মল বি আসবে। তাহলে F1-এ আমরা কি পাবো? F1-এ আমরা সবাই কালো পাবো। এটা কালো হবে, বাট এটা শঙ্কর কালো হবে। তাহলে F1-এ আমরা কি পাবো? আমরা শঙ্কর কালো পাবো, বাট সবাই কালো হবে, দিনের শেষে সবাই কালো হবে। তাহলে F1-এ আমি সব পেলাম কালো। একই রকম এখানে যেরকম 100% লম্বা আসবে F1-এ, এখানেও 100% কালো আসবে। এবার F2-তে একই রকম ভাবে তাই হবে। এবার F2-তেও আমি এইটা নেব, অর্থাৎ একটা শঙ্কর কালো নেব আর একটা শঙ্কর কালো নেব। এখান থেকে দু রকমের গ্যামেট আসবে, নয় ক্যাপিটাল বি নয় স্মল বি। এখান থেকে দু রকমের গ্যামেট আসবে, নয় ক্যাপিটাল বি নয় স্মল বি। এইবার আমরা যখন এদের মধ্যে ক্রস করাবো, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, তাহলে 4 রকমের বাচ্চা পাবো। নয় এরকম, নয় এরকম, নয় এরকম, নয় এরকম, একই জিনিস। অর্থাৎ ফিনোটিপিক্যালি এও কালো, এও কালো, এও কালো, যদিও এ কালো আর এরা দুজন শঙ্কর কালো, বাট 3 জন কালো, একজন সাদা। আর এখানে জিনোটিপিক্যালিও একই রকম, অর্থাৎ বিশুদ্ধ কালো একজন, একজন হচ্ছে বিশুদ্ধ কালো, দুজন হচ্ছে শঙ্কর কালো, আর একজন হচ্ছে বিশুদ্ধ সাদা। সিম্পল। সো সেম রেজাল্ট, সেম জিনিস, শুধু একটা লম্বা বেটে একটা কালো সাদা। এক সংকর জননের পরে আমরা যদি দ্বিসংকর জননে আসি, দ্বিসংকর জননে শুধুমাত্র একটার জায়গায় আমরা দুটো ক্যারেক্টার নেব, দুটো ক্যারেক্টার নিয়ে কাজ করব। তো এখানেও আমরা দ্বিসংকর জননের ক্ষেত্রে যেটা মেন্ডেল সাহেব করেছিলেন, মটর গাছের দুটো ক্যারেক্টার নিয়েছিলেন। উনি কি কি নিয়েছিলেন? একটা তো উনি নিয়েছিলেন হচ্ছে বীজের রং, তো একটা রং নিয়েছিলেন উনি। রঙের ক্ষেত্রে হলুদ, হলুদ হচ্ছে ওয়াই, আর সবুজ হচ্ছে স্মল ওয়াই। এবং এখানে মানে ক্যাপিটাল ওয়াই থাকলে হলুদ রং হবে, স্মল ওয়াই থাকলে সবুজ রং হবে। এখানেও আমি তোকে বলে দিলাম ক্যাপিটাল ওয়াই ইজ মোর পাওয়ারফুল দ্যান স্মল ওয়াই। অ্যাকচুয়ালি ওই জন্যই আমি স্মলে লিখছি, যেটা ওটা দুর্বল, মানে সবুজের অ্যালিলটা দুর্বল। তার মানে একটা ক্যাপিটাল ওয়াই এলেও ওটা হলুদ হয়ে যাবে। দুটো ক্যাপিটাল ওয়াই এলে তো হলুদ হবেই, বাট একটা ক্যাপিটাল ওয়াই এলেও হলুদ হয়ে যাবে, কারণ স্মল ওয়াই পাওয়ারফুল নয়, স্মল ওয়াই প্রচ্ছন্ন। তাহলে এটা একটা ক্যারেক্টার নিলাম রং, আর একটা নিলাম হচ্ছে আকৃতি। আকৃতির মধ্যে গোল, গোল হচ্ছে আর দিয়ে প্রকাশ করছি, আর কুঞ্চিত মানে প্যারা ব্যাকা এইরকম ভাবতে পারি, সেটা হচ্ছে স্মল আর। এবং এখানেও ক্যাপিটাল আর ইজ মোর পাওয়ারফুল দেন স্মল আর। তার মানে একটা ক্যাপিটাল আর আসা মানেই সেটা গোল হয়ে যাবে, দুটো ক্যাপিটাল আর আসার প্রয়োজন নেই। তাহলে দ্বিসংকর জননের রুল সেম, যে প্রথমে আমরা একটা একদম বিশুদ্ধ, এবার দুটো ক্যারেক্টার নিয়ে করছি, তো একদিকে আমরা বিশুদ্ধ হলুদ বিশুদ্ধ গোল রাখবো। তো বিশুদ্ধ হলুদ বিশুদ্ধ গোল মানে কি? বিশুদ্ধ হলুদ মানে দুটোই ক্যাপিটাল ওয়াই, আর বিশুদ্ধ গোল মানে দুটোই ক্যাপিটাল আর। এবং বিশুদ্ধ বেঁটে এবার হচ্ছে এর সঙ্গে ক্রস কাকে করাবো? বিশুদ্ধ সবুজ মানে দুটোই স্মল ওয়াই, এবং বিশুদ্ধ কুঞ্চিত মানে দুটোই স্মল আর। ক্রস করালাম। এইবার এখান থেকে গ্যামেট তৈরি হবে। এখান থেকে কি গ্যামেট তৈরি হতে পারে ভাই? এখান থেকে যখন গ্যামেট তৈরি হবে তখন এই দুজনের মধ্যে থেকে একজন আসবে, এই দুজনের মধ্যে থেকে একজন আসবে। তো দুটোই তো ক্যাপিটাল ওয়াই, তার মানে অবভিয়াসলি ক্যাপিটাল ওয়াই আসবে, সেটা এটা আসুক বা এটা আসুক। এর দুজনেই ক্যাপিটাল আর, তার মানে আর আসবে। এখানে স্মল ওয়াই আসবে, স্মল আর আসবে। তো এটা হচ্ছে পৃথকী ভবন, অর্থাৎ যখন আলাদা হয় তখন প্রত্যেকে আলাদা আলাদা হয়। কিন্তু এইবার যখন আলটিমেটলি মিশবে
তখন কিন্তু একদম নির্দিষ্ট যার সাথে যার মেলার কথা সেভাবেই কিন্তু পুরো ব্যাপারটা মিলবে, একদম স্বাধীনভাবে মিলবে। অর্থাৎ এইবার কিন্তু এই যে ওয়াই এসছে এইখান থেকে আমরা পরের স্টেপে আরো ভালো বুঝতে পারবি, এই ওয়াই এর সঙ্গে আবার ওয়াই মিশে যাবে, এরকম একটা বাচ্চা হবে, আর এটার সঙ্গে এটা মিশে এইরকম আমরা বাচ্চা পাবো। অর্থাৎ F1 জেনারেশনে ঠিক যেরকম এক সংকর জননেও আমরা অ্যাকচুয়ালি আমরা লম্বার বেটে নিয়েছিলাম, লম্বা ছিল প্রকট বৈশিষ্ট্য, বেটে ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বা কালো আর সাদা নিয়েছিলাম গিনিপিগে, তো কালো ছিল প্রকট বৈশিষ্ট্য, সাদা ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। F1-এ আমরা কি পাচ্ছিলাম? F1-এ কিন্তু আমরা সবসময় যেটা প্রকট বৈশিষ্ট্য তাকেই পাচ্ছিলাম, যদিও সেটা সংকর পাচ্ছিলাম, মানে দুটোই সেম ছিল না, বাট প্রকট বৈশিষ্ট্যটাই আসছিল। মানে প্রকট বৈশিষ্ট্য কি ছিল মোটর গাছের ক্ষেত্রে? মানে লম্বা, তো F1-এ সবাই লম্বা ছিল, এবং গিনিপিগের ক্ষেত্রেও F1-এ সবাই কালো ছিল, তো কালো ছিল প্রকট বৈশিষ্ট্য। এখানেও সেম, এখানেও প্রকট বৈশিষ্ট্যটা কি ছিল? প্রকট বৈশিষ্ট্য ছিল হলুদ এবং গোল, এবং তুই দেখ F1-এ যারাই তৈরি হয়েছে তারা প্রত্যেকে হলুদ এবং গোল, যদিও এরা শঙ্কর হলুদ শঙ্কর গোল। হ্যাঁ মানছি, এরা বিশুদ্ধ হলুদ বিশুদ্ধ গোল নয়, এরা শঙ্কর হলুদ শঙ্কর গোল, বাট এরা হলুদ গোল, এরা হলুদ গোল। ক্লিয়ার? F1। এবার F2-তে আমরা কি করি? F2-তে আমরা এবার দুজন এইটাকে নিই, দুটো এই বাচ্চাকে নিই, অর্থাৎ এইটা এবং এইটা। ঠিক আছে, এটা মটর গাছের ক্ষেত্রে সুবিধা হয়েছিল, কারণ একই মটর গাছের মধ্যে দু রকমের ফুলই রয়েছে, ছেলে ফুল রয়েছে, মেয়ে ফুল রয়েছে, যার ফলে ইজি হয়েছিল ব্যাপারটা। মানে একই ফুলের মধ্যে, আবার একই ফুলের মধ্যে ব্যাপারটা হয়েছে আর কি, মানে একই ফুলের মধ্যে ছেলে থেকে মেয়ের মধ্যে পুরো ব্যাপারটা হয়ে গেছে, সেটা সুবিধা হয়েছিল। সেই জন্য আমরা দুটো বাচ্চাকে নিতে পেরেছিলাম, মানে দুটো সেম না, বা সেমটা যেহেতু একই ফুলে রয়েছে সেই জন্য আমরা এই কাজটা ইজিলি করতে পেরেছিলাম। তো মটর গাছ নেওয়ার এটা একটা বিরাট অ্যাডভান্টেজ ছিল, যে মটর গাছে স্বপরাগ যোগ হয়। মানে এই যে তৈরি হলো, আমাকে এই যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এইটা বাচ্চাটা তৈরি হলো, তো এবার আমাকে যখন F2 করতে হবে, তাহলে একটা ছেলের সাথে একটা মেয়ের করতে হবে। মটর গাছের ক্ষেত্রে ছেলে মেয়েটা একই ফুলে রয়েছে, তো একই ফুলে থাকার সুবিধা এটাই, একই গাছে থাকার সুবিধা এটাই যে আমি এদের নিজেদের মধ্যেই করতে পারবো, আমাকে আবার আরেকটা মটর গাছকে আনতে হবে না, অর্থাৎ স্বপরাগযোগ সম্ভব। এটা একটা মটর গাছের একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ। তো যাই হোক, এবার যখন ক্রস করবো প্রথমে গ্যামেট তৈরি হবে, তো যখন গ্যামেট তৈরি হবে এখান থেকে কি কি গ্যামেট তৈরি হবে? এদের মধ্যে থেকে যে কোনো একজন আসবে, আর এদের মধ্যে থেকে যে কোনো একজন আসবে। এবার সেটা এরকম হতে পারে, ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর আসতে পারে, স্মল ওয়াই এর সঙ্গে ক্যাপিটাল আর আসতে পারে, ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে স্মল আর, ক্যাপিটাল ওয়াইয়ের সঙ্গে স্মল আর আসতে পারে। আমি একটা একটা করে করি। একটা হতে পারে ক্যাপিটাল ওয়াইয়ের সাথে ক্যাপিটাল আর এলো, কারণ প্রতিটা থেকে একটা একটা করে আসবে। ক্যাপিটাল ওয়াইয়ের থেকে স্মল আর এলো, স্মল ওয়াইয়ের সঙ্গে ক্যাপিটাল আর এলো, এবং স্মল ওয়াইয়ের সঙ্গে স্মল আর এলো। তাহলে 4 রকম গ্যামেট তৈরি হলো। এখানেও সেম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এইবার বাচ্চা তৈরি হবে। তো যখন বাচ্চা তৈরি হবে তখন ডেফিনেটলি এখানে 4 জন, এবং এখানে 4 জন, 4 জন। সো সেম, এবার যখন বাচ্চা তৈরি হবে তখন ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল, এটা তোরা নিশ্চয়ই জানিস, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এরা তোরা নিজেরাই সব বসিয়ে নিতে পারবি, আমি একটা করে দিচ্ছি। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এরকমভাবে প্রত্যেকটা তোরা করে নিতে পারবি, প্রত্যেকটা তোরা বসিয়ে করে নিতে পারবি। কতগুলো আসছে কোনো চাপ নয়, আমি পরে আসছি। সেম গিনিপিগের ক্ষেত্রে হতে পারে, গিনিপিগের ক্ষেত্রে যদি দুটো ক্যারেক্টার নিই, একটা আমরা নিলাম ধর রং, তো রঙের ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে রঙের ক্ষেত্রে কালোদের হয়, কালোটা প্রকট বৈশিষ্ট্য হয় ক্যাপিটাল বি, আর সাদাটা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য স্মল বি, এবং এটা আমরা জানি যে বি হচ্ছে প্রকট, ক্যাপিটাল বি হচ্ছে প্রকট, মানে কালো প্রকট। আর একটা হচ্ছে লোমটা নিলাম, তো লোমটা হতে পারে কর্কশ মানে রাফ, এবং মসৃণ সেটা হচ্ছে স্মল আর। এখানেও ক্যাপিটাল আর হচ্ছে মোর পাওয়ারফুল, মানে কর্কশটা বেশি মানে পাওয়ারফুল। তো এখানেও সেম, এখানেও আমরা প্রথমে কি নেব? বিশুদ্ধ কালো, বিশুদ্ধ কর্কশ, এবং বিশুদ্ধ সাদা, বিশুদ্ধ মসৃণ। অবভিয়াসলি F1-এ কি আসবে?
F1 এ একই রকমভাবে এটাই আসবে, অর্থাৎ কালো এবং কর্কশ আসবে, কিন্তু শঙ্কর কালো শঙ্কর কর্কশ আসবে। F2 তে সেম ভাবে হবে, F2 তে একদম সেম ভাবে হবে, মানে যখন এবার F2 তে আমি করব এটার সঙ্গে যখন এটা করাবো তখন একই রকমভাবে 4 রকম গ্যামেট তৈরি হবে, 4 রকম গ্যামেট তৈরি হবে। এখান থেকে তৈরি হবে BR 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 BR, আর এখান থেকেও 4 রকম তৈরি হবে। এইবার 4 জনের সাথে 4 জন করিয়ে 16 জন আমরা পাবো। তো আলটিমেটলি আমরা যাই পাই, আমরা কি দেখতে পাবো, আমরা এটাই দেখতে পাবো যে F2 তে আমরা F2 তে কি দেখতে পাবো, F2 তে আমরা এটা দেখতে পাবো যে ফিনোটিপিক্যালি আমি যদি দেখি তাহলে আমি দেখবো এই রেশিওটা আসবে 9:3:3:1। আমি আগের দিন ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছি, আজকে আর দেখাচ্ছি না, তোরা চাইলে ক্যালকুলেট করতে পারবি। যেখানে 9 ভাগ থাকবে, যেটা দিয়ে আমরা যে প্রকট বৈশিষ্ট্য দিয়ে শুরু করেছিলাম, প্রকট বৈশিষ্ট্য কি ছিল, হলুদ গোল, আর এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে কালো কর্কশ, তাহলে 9 ভাগ থাকবে ওই হলুদ গোল থাকবে মটরের ক্ষেত্রে, বা কালো কর্কশ থাকবে গিনিপিগের ক্ষেত্রে। 3 ভাগ এটা হবে হচ্ছে হলুদের সঙ্গে মসৃণ, মানে সরি হলুদের সঙ্গে কুঞ্চিত, কিংবা সাদার সঙ্গে বা কালোর সাথে মসৃণ, একই রকমভাবে বলতে পারি, কালোর সাথে মসৃণ, মানে দুটোর ক্যারেক্টারগুলো সুইচ হবে আর কি। হলুদের সাথে কুঞ্চিত এলো, কালোর সাথে মসৃণ এলো, উল্টোটাও হবে, অর্থাৎ সবুজের সঙ্গে গোল এলো, আর এখানে সাদার সাথে কুঞ্চিত এলো, এবং 1 ভাগ হবে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, অর্থাৎ যেটা বিশুদ্ধ ছিল, মানে একদিকে কি ছিল, একদিকে ছিল হচ্ছে একদম হলুদ গোল কালো কর্কশ, সেটাই 9 ভাগ এলো আলটিমেটলি। যদিও 9 ভাগের মধ্যে সবাই বিশুদ্ধ নয়, বিশুদ্ধ এবং শঙ্কর মিলিয়ে আমি ফিনোটিপিক্যালি বলছি বাইরে থেকে। আর 1 ভাগ আসবে যেটা আমরা প্রচ্ছন্ন বিশুদ্ধ যেটাকে নিয়ে শুরু করেছিলাম, সেটা 1 ভাগই আসবে, অর্থাৎ 1 ভাগ আসবে তোর ওই সবুজ কুঞ্চিত, আর এদিকে সাদা মসৃণ, অর্থাৎ 9:3:3:1 হয়। F2 তে রেশিও হয় হচ্ছে 9:3:3:1, এবং সেখানে 9 ভাগই আসে প্রকট বৈশিষ্ট্যগুলো, আর 1 ভাগ আসে দুটোই প্রচ্ছন্ন, সেটা 1 ভাগ আসে, আর 3 ভাগটা আসে একটা প্রকটের সাথে একটা প্রচ্ছন্ন। বুঝে গেলি? 9:3:1 কে 9টা কি, 9টা হচ্ছে দুটোই প্রকট, মানে প্রকট বৈশিষ্ট্যগুলো দিয়ে, অর্থাৎ হলুদ গোল আর কালো কর্কশ, এটা 9 ভাগ আসবে। 3 ভাগ আসবে একটা প্রকট একটা প্রচ্ছন্ন, হলুদের সঙ্গে দেখ কুঞ্চিত রয়েছে, বা সবুজের সঙ্গে গোল রয়েছে, আর এদিকে দেখ কালোর সঙ্গে মসৃণ রয়েছে, কিংবা সাদার সঙ্গে কর্কশ রয়েছে। তো একটা প্রকট একটা প্রচ্ছন্ন, আর 1 ভাগ আসবে যেটা দুটোই প্রচ্ছন্ন, সবুজ কুঞ্চিত সাদা মসৃণ। এটা হচ্ছে ফিনোটিপিক্যাল রেশিও। আর জিনোটিপিক্যাল রেশিও তোদেরকে সবটা মুখস্থ করতে হয় না, বাট যে কোনো জিনোটিপিক্যাল রেশিও তুই বলতে পারবি, সেটা তোদেরকে আমি অলরেডি শিখিয়েছি। যেরকম তোকে বললো যে ভাই এইটা কতগুলো রয়েছে, তো আমি তোদেরকে এটা বললো বা এটা বললো, যাই হোক একই ব্যাপার, এটাও তোকে বলতে পারে যে যেটাই বলুক যে এটা কতগুলো রয়েছে। তো আমি বলেছি প্রথমে এটা দেখ, এটা 2 রকম, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তো 2 লিখবি, এটাও 2 রকম, 2 লিখবি, ইন্টু করবি 4, তাহলে এটা রয়েছে 4 ভাগ। এখানেও সেম, এটা 2টো রয়েছে, এটা 2 রকম রয়েছে, 4, যে কোনো তুই বলতে পারবি। ধর তোকে বললো যে ভাই বল এইটা ইস টু এইটা, এদের রেশিও কি? এখানে দুটোই ক্যাপিটাল বি, মানে দুটো একই রকম 1, এটা দুটো 2 রকম 2, এটা দুটোই 1 রকম, এটাও দুটো 1 রকম, এটাও দুটো 1 রকম, এটাও দুটো 1 রকম। তাহলে রেশিও এটা 2 ভাগ থাকে, এটা 1 ভাগ থাকে, এটা 1 ভাগ থাকে, যে কোনো কিছু তুই করতে পারবি, তোর ভাবার দরকার নেই। তাহলে এইটা একটা প্রশ্ন আছে, আর একটা গ্যামেট বার করা। দেখ গ্যামেট বার করাটা নিয়ে অনেকের কনফিউশন হয়, আমি বুঝি না কেন কনফিউশন হয়। ধর তোকে বললো যে যেরকম আমরা বলেছিলাম যে এইটা থেকে কতগুলো গ্যামেট তৈরি হতে পারে, তো এটা থেকে 9 ক্যাপিটাল টি একটা গ্যামেট তৈরি হবে, 9 স্মল টি একটা গ্যামেট তৈরি হবে। যখন আমি বললাম যে ভাই এইটা থেকে কতগুলো গ্যামেট তৈরি হবে, তখন তুই কিভাবে করিস? ভাই এখান থেকে যে কোনো একজন আসবে, কিন্তু এখান থেকে যে আসবে, এখানে তো দুটো অপশান রয়েছে, তাই এখান থেকে ক্যাপিটাল আরও আসতে পারে, আবার এখান থেকে স্মল আরও আসতে পারে, বিটা কমন। মানে তুই এটাকে অনেকভাবে করতে পারিস। একটা সিম্পল উপায় হচ্ছে এখান থেকে তো ক্যাপিটাল বি আসবে,
এবার এখান থেকে নয় ক্যাপিটাল আর আসবে, নয় স্মল আসবে, তো বি এর সঙ্গে একটা ক্যাপিটাল আর বি এর সঙ্গে একটা স্মল আর, তো দু রকম গ্যামেট তৈরি হবে। কিংবা ধর তোকে বললো, যেটা আমরা অলরেডি করেছি, বা তোকে বললো যে ভাই এইখান থেকে কীরকম গ্যামেট তৈরি হবে, তাহলে এখান থেকে নয় ক্যাপিটাল বি আসবে, নয় স্মল বি আসবে, আর এখান থেকে তো শুধু ক্যাপিটাল আরই আসতে পারে, মানে এইটা একটা গ্যামেট, এইটা একটা গ্যামেট, কোনো ব্যাপার না। আরও জটিল করি, ধর তোকে বললো যে ভাই তিনটে ক্যারেক্টার নিয়ে নিচ্ছে, লম্বা, লম্বা, হলুদ এবং এরকম গোল, এরকম একটা ছিল, এখান থেকে কি কি গ্যামেট তৈরি হবে। গ্যামেট যখন তৈরি হয় পৃথকীভবনের সূত্র, যে কোনো একজন আসে, অর্থাৎ এই দুটো থেকে যে কোনো একজন আসবে, বা দেখ দুটোই ক্যাপিটাল টি, তার মানে ক্যাপিটাল টি আসবে, এখানে দুটোই ক্যাপিটাল ওয়াই মানে ক্যাপিটাল ওয়াই আসবে। এবার এখান থেকে দুটো অপশান আছে, নয় ক্যাপিটাল আরও আসতে পারে, নয় স্মল আরও আসতে পারে, বাকিগুলো তো ফিক্স, তার মানে দুটো গ্যামেট তৈরি হবে, এই একটা গ্যামেট তৈরি হবে, এই একটা গ্যামেট তৈরি হবে। একদম জটিলতায় চলে যাই, একদম লাস্ট জটিলতা, বল এখান থেকে কতগুলো গ্যামেট তৈরি হবে, একদম জটিলতা, টি 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 ওয়াই ওয়াই আর কতগুলো গ্যামেট তৈরি হবে। দেখ খুব সহজ, এখান থেকে যে কোনো একজন আসবে, তো নয় ক্যাপিটাল টি আসবে, নয় স্মল টি আসবে, এখান থেকেও নয় ক্যাপিটাল ওয়াই আসবে, নয় স্মল ওয়াই আসবে, ঠিক আছে। এবার টি এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই আসতে পারে, টি এর সঙ্গে স্মল ওয়াই আসতে পারে, স্মল টি এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই যেতে পারে, স্মল টি এর সঙ্গে স্মল ওয়াই যেতে পারে। এইবার এই পুরোটার সঙ্গে ক্যাপিটাল আর আসতে পারে, অর্থাৎ টি এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই গিয়ে ক্যাপিটাল আর হতে পারে, আবার টি এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই গিয়ে, টি এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই গিয়ে স্মল আরও আসতে পারে। একই রকমভাবে টি এর সঙ্গে স্মল ওয়াই, টি এর সঙ্গে স্মল ওয়াই গিয়ে ক্যাপিটাল আর আসতে পারে, আবার টি এর সঙ্গে স্মল ওয়াই গিয়ে স্মল আর আসতে পারে। টি এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই গিয়ে, স্মল টি এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই গিয়ে ক্যাপিটাল আর আসতে পারে, স্মল টি এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই গিয়ে স্মল আর আসতে পারে। এরকমভাবে প্রচুর বেরোবে, অবভিয়াসলি বুঝতেই পারছিস। আমি প্রথমে ভেবেছিলাম এটা তোদের লেভেলের, করতে গিয়ে বুঝলাম তোদের লেভেলে নয়, এটা বার করতে সময় লাগবে, এবং এটা বিএসসি জেনেটিক্সটা এইসব প্রশ্ন আসতে পারে। আমি তোদেরকে মোদ্দা কথা বললাম, মানে প্রচুর পারমুটেশন কম্বিনেশনে আসবে, তো গ্যামেট তৈরিটা আমার মনে হয় খুব ডিফিকাল্ট কিছু নয়, তোরা চাইলেই বার করতে পারবি। তো যাই হোক, এই যে এতক্ষণ ধরে বললাম, আগে এই যে এতক্ষণ ধরে আমরা দুটো কথা বললাম বারবার, পৃথকীভবনের সূত্র, এবং সেটাই বলছে যে যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য যখন যায়, যখন গ্যামেট তৈরি হয়, গ্যামেট তৈরির সময় প্রত্যেকটা যে ক্যারেক্টার সেটা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। সেটাই বললাম, গ্যামেট তৈরির সময় সবাই একে অপরের থেকে আলাদা হয়ে যায়, যে কোনো একজন যায় এবং সবাই সবার থেকে আলাদা হয়ে যায়। মানে দুটো বৈশিষ্ট্য আমরা নিয়েছিলাম, ধর হাইট এবং ধর গোল এবং হলুদ, তো দুটো কি মিশে যাচ্ছিল না, একদম হলুদের থেকে একটা যাচ্ছিল, এটার থেকে একটা যাচ্ছিল, তো দুটো পুরো আলাদা আলাদা যাচ্ছিল, পৃথকীভবনের সূত্র। অর্থাৎ যেখানে দুটো গ্যামেট, মোট কথা পৃথকীভবন মানে গ্যামেট তৈরির সময় দুটো ক্যারেক্টার আলাদা আলাদা হয়ে যায়। এবং আমি যেটা তোকে তারপরে বললাম যে স্বাধীন সঞ্চরণের সূত্র, যখন আলাদা হয় তারপরে যখন আবার বাচ্চাটা তৈরি হয়, তখন কিন্তু ক্যাপিটাল বি ঠিক একে খুঁজে নেয়, আবার ক্যাপিটাল আর ঠিক একে খুঁজে নেয়, অর্থাৎ তখন কিন্তু আবার ঠিক একইভাবে, বা আমরা যখন দেখেছিলাম যে অনেক রকমের গ্যামেট আছে, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, এরকম প্রচুর রয়েছে। তো যখন ক্রস হচ্ছে তখন ঠিক এটার সাথে এটা, এটার সাথে এটা, বি এর সাথে বি, আর এর সাথে আর, ঠিক একইভাবে ওটা হচ্ছে। তো এই যে জিনিসটা হচ্ছে যে গ্যামেট তৈরির সময় আলাদা হলেও যখন আলটিমেটলি বাচ্চা তৈরি হয়, তখন যার সাথে যার যাওয়ার সে একদম ইন্ডিপেন্ডেন্টলি যায়, 16খানা অপশানই তৈরি হয়। সো দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা হচ্ছে স্বাধীন সঞ্চরণের সূত্র। বারবার যে কথাটা বললাম, এই সূত্র দুটো তোকে মুখস্থ করতে হবে। তো এখান থেকে আমরা এই কথাটাও বলেছিলাম যে, আমি বারবার বলছিলাম যে এই যে দুটো অ্যালিল, লম্বা এবং বেটে, কালো সাদা, গোল কুঞ্চিত, এদের মধ্যে আমি সবসময় দেখেছি একজন পাওয়ারফুল, একজন উইক। তো যে পাওয়ারফুল তাকে আমরা প্রকট বলছিলাম, যে দুর্বল তাকে আমরা প্রচ্ছন্ন বলছিলাম, কিন্তু নট নেসেসারি যে সেটা সবসময় হবে। যেরকম সন্ধ্যা মালতীর ক্ষেত্রে, যদি সন্ধ্যা মালতীর কথা বলি, তাহলে এখানে দুজন রয়েছে, ধর এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে সাদা, কিন্তু
এখানে কেউ কারুর থেকে পাওয়ারফুল নয়, অর্থাৎ এখানে আর এবং আর দুজনেই পাওয়ারফুল, মানে এরকম নয় যে ক্যাপিটাল আর বেশি পাওয়ারফুল। তাহলে কি হবে এখানে? এক্ষেত্রে যেটা হবে, আমাদের নিয়ম কি, আমরা প্রথম শুরু করি সব সময় বিশুদ্ধ দিয়ে। তো আমরা একটা বিশুদ্ধ লাল নিলাম এবং একটা বিশুদ্ধ সাদা নিলাম। তাহলে এটা হচ্ছে আমার বিশুদ্ধ লাল, এটা হচ্ছে আমার বিশুদ্ধ সাদা। এখান থেকে কি গ্যামেট তৈরি হবে? এখান থেকে এইটাই একমাত্র গ্যামেট তৈরি হবে, এখান থেকে একমাত্র এই গ্যামেটই তৈরি হবে, এবং এই দুটোর মিলনে F1-এ যে বাচ্চা তৈরি হবে সেটা হচ্ছে এটা। এবার এই যেটা তৈরি হলো, আগের কনসেপ্ট হলো যদি আর পাওয়ারফুল হতো তাহলে এটা কি হওয়ার কথা ছিল? এটা লাল হওয়ার কথা ছিল, কারণ লাল পাওয়ারফুল ছিল এতক্ষণ ধরে, মানে প্রকট ছিল। বাট এই ক্ষেত্রে সন্ধ্যা মালতীর ক্ষেত্রে ক্যাপিটাল আর পাওয়ারফুল নয়, তো দুজনেই পাওয়ারফুল, তাই লালও হবে না সাদাও হবে না, মাঝামাঝি যেটা আসবে সেটা হচ্ছে গোলাপি আসবে। তাহলে F1-এ সবাই গোলাপি এলো, তাহলে F1-এ সবাই গোলাপি এলো, লাল সাদা কেউ এলো না। এবার যদি F2-তে যাই, F2-র নিয়ম কি? F2-তে আমরা দুটো F1-এর দুটো বাচ্চাকে নিই এবং তাদের মধ্যে ক্রসিং করে, তাহলে এখানে কি গ্যামেট তৈরি হবে? এখানে একটা এই গ্যামেট, এই একটা গ্যামেট তৈরি হবে, এই একটা গ্যামেট তৈরি হবে, এখানেও একটা এই গ্যামেট তৈরি হবে, একটা এই গ্যামেট তৈরি হবে। এদের মধ্যে ক্রসিং করাই, আমাদের পানেট স্কোয়ারে করি। তাহলে একদিকে এটা রাখলাম এই দুজনকে, একদিকে এই দুজনকে রাখলাম, তাহলে একটা বাচ্চা এরকম, একটা বাচ্চা এরকম, একটা বাচ্চা এরকম, একটা বাচ্চা এরকম, লাল গোলাপি সাদা, কারণ এটা গোলাপি, এটা লাল হবে না। তাহলে ফিনোটিপিক্যালি আমি যদি দেখি, ফিনোটিপিক্যালি মানে বাইরে থেকেও কিন্তু একজন লাল, দুজন গোলাপি এবং একজন সাদা বাইরে থেকে। আর জিনোটিপিক্যালিও যদি দেখি, জিনোটিপিক্যালিও দেখ একজন আর আর, দুজন আর আর, একজন আর আর, অর্থাৎ এই ঘটনাটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। অর্থাৎ যখন কেউ প্রকটভাবে সম্পূর্ণতা লাভ করেনি, প্রকটতা সম্পূর্ণতা পায়নি, তখন সেটা অসম্পূর্ণ প্রকটতা। এবং অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2-তে ফিনোটাইপও 1:2:1, জিনোটাইপও 1:2:1। যদি কেউ একটা প্রকট হতো তাহলে F2-তে কি হতো? F2-তে ফিনোটাইপটা হতো 3:1, যেখানে 3 হচ্ছে প্রকট বৈশিষ্ট্যটা আসতো, এক ভাগ আসতো প্রচ্ছন্নটা, আর এটা 1:2:1 হতো। কিন্তু অসম্পূর্ণ প্রকটতা হলে ফিনোটাইপও যা, জিনোটাইপও তাই। এই যে বারবার মটর গাছ বলছি, তাহলে মটর গাছ কেন নিয়েছিল বারবার বলছি, কারণ মটর গাছ খুব তাড়াতাড়ি, এই যে আমরা F1 F2 এই যে ফাটাফাট করছি, সেইটা খুব তাড়াতাড়ি করা সম্ভব, খুব সহজে খুব অল্প পয়সায় বাগানে ফলানো যায়। বারবার আমি যেটা বলছি যে মটর গাছে স্বপরাগযোগ হয়, অর্থাৎ একই গাছের মধ্যে দুটো ফুল রয়েছে এবং দুটো ফুলের মধ্যে করা যায়। এবং যে পয়েন্ট এখানে নেই সেটা হচ্ছে মটর গাছের মধ্যে এরকম আমরা মানে অনেকগুলো এরকম ডিফারেন্ট ক্যারেক্টার রয়েছে, মানে আমরা এই যে দ্বিসংকর জনন করলাম, কেন করতে পারলাম? কারণ এরকম দুটো অপোজিট ক্যারেক্টার রয়েছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। লম্বা বেটে, হলুদ গোল, সবুজ মানে হলুদ সবুজ, গোল কুঞ্চিত, এই যে ক্যারেক্টার, অর্থাৎ মটর গাছে কিন্তু এই বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো রয়েছে, বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো রয়েছে। এবং লাকিলি কেউ অসম্পূর্ণ প্রকটতা নয়, তাহলে কিন্তু আমার হিসেব সব গুলিয়ে যেত। প্রকট প্রচ্ছন্ন ছিল বলেই, এবং এই অপোজিট ক্যারেক্টার ছিল, লম্বা বেটে, গোল কুঞ্চিত, হলুদ সবুজ, এক্স্যাক্টলি এই জিনিসগুলো ছিল বলেই তবেই তো আমি করতে পেরেছি। তাহলে মটর গাছ নেওয়ার কারণ হচ্ছে প্রথমত খুব ইজিলি বাগানে ফলানো যায়, মটর গাছে খুব তাড়াতাড়ি আমরা F1 F2 এগুলো করতে পারি। 3 হচ্ছে মটর গাছে ওই যে F1-এ যাদেরকে পেলাম ওটা একই গাছের মধ্যে একই ফুলের মধ্যে রয়েছে, তো ওদের মধ্যে আবার ইজিলি ক্রস করে F2 করে নিলাম। এবং মটর গাছের মধ্যে অপোজিট ক্যারেক্টারগুলো রয়েছে। এই 4টে মেন পয়েন্ট যাদের জন্য মটর গাছকে মেন্ডেল সিলেক্ট করেছিল। এবং কি কি সেই অপোজিট ক্যারেক্টার? 7টা রয়েছে, যেরকম অলরেডি তোরা এটা পড়েছিস যে বীজের আকার, তার প্রকটটা হচ্ছে গোল, প্রচ্ছন্নটা এটা প্রচ্ছন্নটা হচ্ছে কুঞ্চিত, বীজের রং সেটা হচ্ছে হলুদ সবুজ, আর একটা তোরা পড়লি কাণ্ডের দৈর্ঘ্য। তো 3টে তো তোরা পড়েইছিস, বীজের আকার, বীজের বর্ণ আর কাণ্ডের দৈর্ঘ্য, 3টে তো তোরা অলরেডি জানিস। এটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে বাকি 4টে তোকে মনে রাখতে হবে। এবং বাকি 4টের মধ্যে দেখ, গোলায় হচ্ছে ফলের বর্ণ, কারণ যখন তোকে জিজ্ঞাসা করে পরীক্ষায় মটর গাছের ফলের বর্ণে কোনটা প্রকট, তোর মটর গাছ বললেই তোর হলুদটাকে প্রকট আর সবুজটাকে প্রচ্ছন্ন মনে হয়, কিন্তু ফলের ক্ষেত্রে উল্টো,
ফলের ক্ষেত্রে সবুজটা প্রকট, হলুদটা প্রচ্ছন্ন, বাইরে থেকে যেটা মটর, ফল যেটা, সেখানে কিন্তু মটর সবুজই হয়। তোরা সবুজ মটরই দেখিস, কিন্তু হলুদ দেখিস কি? ভিতরের বীজটা হলুদ হয়। তো মটর বাইরেটা সবুজ, তো এটা কিন্তু শুধু গোলায়, তাই এটা মাথায় রাখিস। এই হলুদ আর সবুজ এটা বীজের ক্ষেত্রে, ফলের ক্ষেত্রে সবুজ আর হলুদ। বাকি রঙে বেগুনি সাদা। ফুল কোথায় থাকবে? সাইডে থাকবে না, মাথার ওপরে থাকবে। সাইডে থাকলে সেটা কাক্ষিক, আর মাথার ওপরে থাকলে সেটা শীর্ষস্থ, পরিপিষ্ট খাদযুক্ত। আমার বাকি পয়েন্টগুলো তোরা এমনি মনে রাখতে পারবি। আমার বক্তব্য গোলায় হচ্ছে বীজের রং আর ফলের রং, এই জিনিসটাকে মাথায় রাখবি। 3টে ক্যারেক্টার তোরা অলরেডি জানিস। 7টা ক্যারেক্টার পরীক্ষায় ওরমভাবে লিখতে দেবে আমার মনে হয় না, হয়তো 3টে বা 4টেই তোকে লিখতে দেবে। তো 3টে তো অলরেডি জানিস, আর ফলের রংটাও তুই মাথায় রাখতে পারবি। আর ফুলের ক্ষেত্রে কাক্ষিক আর শীর্ষস্থ, বাকি পরিপিষ্ট খাদযুক্ত, আমার মনে হয় এটা তোরা মাথায় রাখতে পারবি। তো এই 7টা ক্যারেক্টার রয়েছে। এবং মেন্ডেল আলটিমেটলি কেন সাফল্য লাভ করেছিল? কারণ মেন্ডেল মটর গাছ নিয়েছিল তাই। এবং উনি বেশি কায়দা না করে একটা বা দুটো বৈশিষ্ট্য নিয়েই উনি কাজ করেছিলেন। বেশি 3-4টে করলে ওই রকম বড় গ্যামেট ক্যালকুলেশন করতে হলে টাইম লেগে যেত। ওই যে 3টে নিয়ে করছিলাম, YYTTRR, তখন গ্যামেট তৈরিতে আমারও যেরকম টাইম লেগেছে, ওনার আর টাইম লাগতো। তখন আমি তো এখন জানি, ওনার শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি, সেই জন্য আমার সময় কম লাগছে, বাট ওনার আরও বেশি সময় লাগতো, কারণ ওনাকে ভাবতে হতো যে একজন যাচ্ছে কি যাচ্ছে না। তো যাই হোক, কিন্তু উনি একশঙ্কর বা দ্বিশঙ্কর জনন নিয়ে করেছিলেন, এবং উনি অঙ্কের ভিত্তিতে সেটাকে লিখে রেখেছিলেন। খুব লাকিলি উনি যেটা প্রথম যাদেরকে চুজ করেছিলেন, একটা লম্বা মটর গাছ, একটা বেটে মটর গাছ, ওরা বিশুদ্ধ ছিল। খেয়াল করে দেখ, মেন্ডেল সাহেব যে গাছটা চুজ করেছিলেন, একটা লম্বা মটর গাছ চুজ করেছিলেন, একটা বেটে মটর গাছ চুজ করেছিলেন, সেটা এইটা হয়েছিল, সেই জন্যেই তো এইরকম এলো। যদি উনি তো জানতেন না এর ভিতরে একটা লম্বা গাছ মেন্ডেল সাহেব চুজ করেছিলেন। উনি কি বাইরে থেকে জানতেন যেটা বিশুদ্ধ লম্বা না শঙ্কর লম্বা? জানতেন না। এটা ওনার ভাগ্য ছিল যে ওটা বিশুদ্ধ ছিল। ওটা যদি বাই চান্স বিশুদ্ধ না হয় এরকম আসতো, আর বেটেটা এরকম আসতো, তাহলে বাচ্চাটা কীরকম হতো? তখন কিন্তু বাচ্চাটা এখান থেকে দুটো গ্যামেট আসতো, আর এখান থেকে এক ধরনের গ্যামেট আসতো। তখন বাচ্চাটা এরকমও আসতো, এরকমও আসতো। অর্থাৎ কিছুটা লম্বা আসতো, কিছুটা বেটে আসতো। ওনার হিসেব সব গুলিয়ে যেত। ওনার F1-এ কী এসেছিল? সবাই লম্বা এসেছিল। F2-তে 1:2:1 বা 3:1 এসেছিল। কিন্তু যদি ওনার যে গাছটা উনি চুজ করেছিলেন সেটা যদি বিশুদ্ধ লম্বা না হয়, শঙ্কর লম্বা হতো, ওনার পুরো হিসেবটা কিন্তু গন্ডগোল হয়ে যেত। তাই মেন্ডেলের সাফল্য লাভের একটা বড় কারণ উনি বিশুদ্ধ গাছকে চুজ করতে পেরেছিলেন, এবং উনি F1, F2, F3 অবধি অঙ্কে লিখে গেছিলেন, এবং উনি 1 জোড়া বা 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। এই জিনিসগুলোর জন্যই মেন্ডেল সাফল্য লাভ করেছিল। ক্লিয়ার? এইবার আমরা এই জিনিসটাতে সবাই, আমার ভিডিও রয়েছে ইউটিউবে, একটা বড় ভিডিও, 2 মিলিয়ন, ডক্টর লুজার ইউটিউব চ্যানেল। লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা। কিছুই নয়, আমি বারবার বলছিলাম, লিঙ্গ নির্ধারণ মানে একটা বাচ্চা তৈরি হবে। তো বাচ্চা কার থেকে তৈরি হয়? বাচ্চা তৈরি হয় বাবার থেকে আর মায়ের থেকে। আগের দিনই বারবার বলেছি। তো এটা একটা বাবার নর্মাল কোষ, এটা মায়ের নর্মাল কোষ। আমি আগের দিন বলেছিলাম যে বাবার একটা নর্মাল কোষ থেকে একটা অর্ধেক কোষ তৈরি হয়, মায়ের থেকে একটা অর্ধেক কোষ তৈরি হয়। অর্ধেক কোষগুলোকে আমরা গ্যামেট বলি। বাবার গ্যামেটকে শুক্রাণু বলি, মায়ের গ্যামেটকে ডিম্বাণু বলি। দুটো অর্ধেক কোষ মিলিত হয়, আমি তৈরি হই। এইবার আমি বলেছিলাম প্রত্যেকটা আমাদের যে নর্মাল কোষ রয়েছে, আমার কোষ হোক বা আমার বাবার কোষ হোক, আমার ঠাকুরদার কোষ হোক, সবার কোষেই ক্রোমোজোমটা জোড়ায় জোড়ায় থাকে। আমি বারবার বলছিলাম জোড়ায় জোড়ায়। অর্থাৎ ক্রোমোজোমকে আমরা কিভাবে নাম্বারিং করি, একটু বড় করে দেখাই। ক্রোমোজোমকে আমরা কিভাবে নাম্বারিং করি আগের দিন বলেছিলাম, আমরা নাম্বার দিয়ে করি। তো এরকম 1 নম্বর ক্রোমোজোম 2টো, 2 নম্বর ক্রোমোজোম 2টো, 3 নম্বর ক্রোমোজোম 2টো, এরকমভাবে গেছে। এরকমভাবে 21 নম্বর ক্রোমোজোম 2টো, 22 নম্বর ক্রোমোজোম 2টো। তাহলে কত হলো এখনো অবধি? 22 জোড়া, মানে 44টা হয়ে গেল। লাস্ট যে দুটো ক্রোমোজোম, এই 1 থেকে 22, 1 নম্বর জোড়া থেকে 22 নম্বর জোড়া, 1 নম্বর থেকে 22 নম্বর যে জোড়া, এইটাকে আমরা বলি অটোজোম। এটাকে আমরা বলি অটোজোম বা দেহ ক্রোমোজোম। কেন এটাকে দেহ ক্রোমোজোম বলি? কারণ এই ক্রোমোজোমগুলো আমাদের শরীরের, ক্রোমোজোমের মধ্যে কি আছে? ডিএনএ আছে। ডিএনএ কি করে? আমাদের সব কিছু ডিসাইড। ডিএনএর মধ্যে কি আছে? জিন আছে। জিন কি করে? জিন সব কিছু ডিসাইড করে। তোর গায়ের রং কেমন হবে, তোর হাইট কেমন হবে, তোর বুদ্ধি কেমন হবে, তুই কীভাবে কথা বলবি, সব কিছু। তো বাহ্যিক আমাদের দেহের যা কিছু, সব কিছু ডিসাইড হয় এই 1 থেকে 22 নম্বর অবধি।
এই জন্য 1 থেকে 22 নম্বর অবধি এদেরকে আমরা দেহ ক্রোমোজোম বলি, কারণ এরা দেহের সব কিছু ডিসাইড করে। তোর হাইট কেমন হবে, গায়ের রং কেমন হবে, বুদ্ধি কেমন হবে, তুই কত ভালো কথা বলবি, তুই মোটা হবি না রোগ হবে, সব কিছু এরা ডিসাইড করে 1 থেকে 22 অবধি। এর মধ্যে কেউ এক একজন এক একটা করে, কিন্তু এরা করে। আর আমাদের ক্রোমোজোম কটা আছে? 46টা, 23 জোড়া। তো 22 জোড়া হচ্ছে লাস্ট যে জোড়াটা, সেটা নির্ধারণ করে তোর লিঙ্গ কি হবে, অর্থাৎ তুই ছেলে হবি না মেয়ে হবি। দেখ ট্রান্সজেন্ডার হয়ে আমি সেগুলোতে যাচ্ছি না, আমি ছেলে মেয়েতে আছি আপাতত। তো তুই ছেলে হবি না মেয়ে হবি সেটা ডিসাইড করে লাস্ট জোড়াটা। তো লাস্ট জোড়াটা যেটা রয়েছে সেটা ছেলেদের ক্ষেত্রে এক্স এবং ওয়াই হয়, অর্থাৎ জোড়া হলেও বাকিগুলো যেমন সিমিলার, মানে দুটোই 1, দুটোই 2, দুটোই 3, দুটোই 4, লাস্টে গিয়ে ছেলেদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই। তো 44। তাহলে ছেলেদের ক্ষেত্রে এই জন্য দেখবি আমরা ক্রোমোজোম যখন লিখি আমরা এইভাবে লিখি 44 প্লাস XY, এইভাবে আমরা লিখি ছেলেদের ক্ষেত্রে। ঠিক এটা যদি মা তো মেয়ের ক্ষেত্রেও এরকম 1 নম্বর 2, 2 নম্বর 2, 3 নম্বর 2, এরকমভাবে পরপর কি 21 নম্বর 2, 21 নম্বর 2, 22 নম্বর 2 করে এটাও 42টা হলো। এবং মায়েদের ক্ষেত্রে লাস্ট যে ক্রোমোজোমটা সেটা মায়েদের ক্ষেত্রে লাস্টটাও সেম, অর্থাৎ দুটোই এক্স। ওই জন্য দেখবি মায়েদের ক্ষেত্রে আমরা 44 প্লাস XX লিখি, অর্থাৎ দুটোই এক্স। তাহলে এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা। এবার আমি তৈরি হব, ধর আমি এখনো ডিসাইড হইনি আমি ছেলে হব না মেয়ে হব। তাহলে আমি কি বলেছিলাম, এখান থেকে গ্যামেট তৈরি হবে, মানে হাফ একটা সেল তৈরি হবে। তো এখান থেকে যখন হাফ সেল তৈরি হবে তখন কি হবে, তখন এখান থেকে হাফ সেল তৈরি হবে যখন তখন কি হবে, তখন সবকটা একটা একটা করে আসবে। 1 নম্বর একটা আসবে, 2 নম্বর একটা আসবে, 3 নম্বর একটা আসবে, এরকমভাবেই 21 নম্বর একটা আসবে, 22 নম্বর একটা আসবে, এবং এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একজন আসবে, দুটোর মধ্যে একটা আসবে না, তো যে কোনো একজন আসবে। তো বাবার যেহেতু দুটো অপশান রয়েছে তাই এক্সটাও আসতে পারে, মানে এরকমও একটা গ্যামেট থাকবে যেখানে এক্স আসবে, আবার এরকমও একটা গ্যামেট আসবে যেখানে ওয়াইটা আসবে। দু রকমই গ্যামেট আমি পাবো। বাকিগুলো সব সেম, বাট একটা শুক্রাণু তৈরি হবে যেখানে এক্স আছে, একটা শুক্রাণু তৈরি হবে যেখানে ওয়াই আছে। মায়েদের ক্ষেত্রে যে গ্যামেটটা তৈরি হবে সেখানে দেখ অপশান নেই তোর কাছে, সেখানে 1, 2, 3 করতে করতে দুটোই এক্স, তো যে কোনো একটা এক্স আসবে, ব্যাপারটা একই। তাই মায়েদের ক্ষেত্রে এক্সই আসবে, আর তো কোনো অপশান নেই। এবার যখন বাচ্চা তৈরি হবে তখন কোন ডিম্বাণু তো ফিক্সড, এটা একটাই ডিম্বাণু, এবার এর সাথে এই শুক্রাণুটা গেল না এই শুক্রাণুটা গেল, সেটার অনুযায়ী তোর বাচ্চা তৈরি হবে। যদি প্রথম শুক্রাণুটা যায় তাহলে যে বাচ্চাটা তৈরি হবে সেখানে এবার সব জোড়ায় হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, সব জোড়ায় হয়ে যাবে, জুড়ে যাবে। 1-এর সঙ্গে 1 জুড়ে যাবে, 2-এর সঙ্গে 2 জুড়ে যাবে, 3-এর সঙ্গে 3 জুড়ে যাবে, একটা বাবার থেকে একটা মায়ের থেকে, করতে গিয়ে লাস্টে গিয়ে এক্স এবং এক্স, অর্থাৎ এ তৈরি হলো মেয়ে, কারণ এক্স থাকা মানে মেয়ে। আর যদি এই স্পার্মটা যেত তাহলেও এখানেও 1, 2, 2, 2, 3, 2 এরকম করতে এক্স এবং ওয়াই, অর্থাৎ এ হতো ছেলে। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, লিঙ্গ মানে সেক্স, অর্থাৎ ছেলে পুংলিঙ্গ হবে না স্ত্রীলিঙ্গ হবে, সেটা কার ওপর ডিসাইড করছে, সেটা ডিসাইড করছে স্পার্মের ওপর। স্পার্মটা কার থেকে, সে বাবার থেকে। তো বাবার ক্ষেত্রে স্পার্ম এক্সওয়ালা স্পার্ম হতে পারে বা ওয়াইওয়ালা স্পার্ম হতে পারে, কারণ মায়েদের ক্ষেত্রে যেটা ওভাম তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে, সেখানে সবসময় এক্স থাকবে। তো এটা যেহেতু ফিক্সড, তাই এবার যদি এক্সওয়ালা স্পার্ম যায় তাহলে মেয়ে হবে, যদি ওয়াইওয়ালা স্পার্ম যায় তাহলে ছেলে হবে। তার মানে লিঙ্গ নির্ধারণে মায়ের কোনো রোল নেই, ছেলে হবে না মেয়ে হবে সেটা ডিপেন্ড করে কোন স্পার্মটা গেল, এক্সওয়ালা স্পার্মটা গেল না ওয়াইওয়ালা স্পার্মটা গেল, এবং স্পার্ম যাওয়াতে কারোর কোনো হাত নেই। তবু আমাদের দেশে বারবার মেয়ে হলে মায়েদের ওপর দোষ চাপানো হয়, তাদের ওপর অত্যাচার করা হয়, এবং সেটা ঘৃণ্য অপরাধ, এবং এটা আজও করা হয়। আমাদের ভারতবর্ষে বহু জায়গাতে করা হয়, তো পশ্চিমবঙ্গেও করা হয়। দিস ইজ ভেরি আনফর্চুনেট, কারণ মায়েদের কোনো রোল নেই। বাবাদেরও রোল থাকলে বাবাদেরও দোষ দেওয়া উচিত, আমি বলছি না কোনো মানুষকেই দোষ দেওয়া উচিত, বাট মেয়েদের ওপর অত্যাচার হয়, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট, কারণ লিঙ্গ নির্ধারণটা পুরোটাই ডিপেন্ড করে বাবার স্পার্মের ওপর। তো যাই হোক, এইটা যদি আমরা বুঝে নিই তাহলে জিনগত যে রোগগুলো রয়েছে সেটা বোঝা কোনো ব্যাপার নয়। আমি অলরেডি বললাম যে আমাদের শরীরে কি বললাম, যে আমাদের শরীরে 46টা ক্রোমোজোম আছে, প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় 1 নম্বর 2, 2 নম্বর 2, 3 নম্বর 2, এরমভাবে
এরকমভাবে লাস্টে গিয়ে 22 নম্বর দুটো গিয়ে এবার আলটিমেটলি যেটা হতে পারে, যদি এটা একটা মেয়ে হয় তাহলে দুটোই এক্স আছে, আর যদি এটা ছেলে হয় তাহলে লাস্টে গিয়ে একটা এক্স রয়েছে, একটা ওয়াই রয়েছে, এই আর পার্থক্য নেই, এটা মেয়ে এটা ছেলে। এবার জিনগত রোগ মানে কি? জিনগত রোগ মানে সোজা কথা জিনগত রোগ বা ক্রোমোজোমের রোগ তুই ভাবতে পারিস, মানে ক্রোমোজোমের সমস্যা। এবার দেখ ক্রোমোজোমের সমস্যাটা দু রকম হয়, নাম শুনেই বুঝতে পারবি। যেমন একটা হয় অটোজোমাল প্রবলেম, মানে দেহ ক্রোমোজোম যেগুলো, অটোজোমাল ডিজিজ। আচ্ছা অটোজোমাল ডিজিজ মানে বুঝতেই পারছি, অটোজোমাল ডিজিজ কথাটার মানে কি? যেটা অটোজোমের সমস্যা। অটোজোমের সমস্যা মানে কি? 1 থেকে 22 নম্বরের মধ্যে কোথাও একটা সমস্যা হচ্ছে, তাহলে সেটাকে আমরা অটোজোমাল ডিজিজ বলবো। আর একটা হয় সেক্স লিঙ্ক ডিজিজ। সেক্স লিঙ্ক ডিজিজ মানে বুঝতেই পারছিস, অর্থাৎ যেটা এক্স কিংবা ওয়াইতে সমস্যা, অর্থাৎ লাস্ট জোড়াতে যদি সমস্যা হয় তাহলে সেটাকে বলবো সেক্স লিঙ্ক ডিজিজ। আর যদি 1 থেকে 22 অবধি কোথাও সমস্যা হয় সেটাকে আমরা বলবো অটোজোমাল রোগ। তাহলে দু রকমের রোগ হতে পারে, 1 থেকে 22 অবধি একটা রোগ হতে পারে, অথবা এই এক্স ওয়াইতে সমস্যা হতে পারে। এবার এই যে রোগ সেটা দু রকমের হয়, ঠিক আছে? জিনগত রোগ দু রকমের হয়, একটা হচ্ছে প্রকট রোগ হয়, আর একটা প্রচ্ছন্ন রোগ হয়। কি তুই বলবি স্যার কি ব্যাপার, প্রকট আর প্রচ্ছন্ন রোগটা কি ব্যাপার? প্রকট রোগ মানে হচ্ছে, প্রকট রোগ কথাটার মানে হচ্ছে, আমি বলেছিলাম প্রত্যেকটা জিনিসের দুটো করে অ্যালিল আছে, ঠিক আছে? ধরে নে কোনো একটা রোগকে আমি প্রকট রোগ কখন বলবো? আমি প্রকট রোগ তখন বলবো, একটা প্রকট রোগ হয়, একটা প্রচ্ছন্ন রোগ হয়। প্রকট রোগটা আমি কখন বলবো? যখন ধর এটা একটা যে কোনো একটা ক্রোমোজোম, ধর এটা 5 নম্বর ক্রোমোজোম, তো দুটো 5 নম্বর ক্রোমোজোম আছে। এবার এইখানে দুটো অ্যালিল আছে, কিসের অ্যালিল বাদ দে, বাট দুটো অ্যালিল আছে। এই দুটো অ্যালিলের মধ্যে একটা অ্যালিল খারাপ হয়ে গেল, বাট একটা অ্যালিল ঠিক আছে, তাহলে একটা নর্মাল একটা ঠিক। তাহলে প্রশ্ন হচ্ছে এর কি রোগ হবে না রোগ হবে না? যদি এটা প্রকট রোগ হয় তাহলে রোগ হবে। কেন? কারণ প্রকট রোগ মানে যদি এক প্রকট বৈশিষ্ট্যতে কি ছিল, যদি একটাও ক্যাপিটাল টি হয় তাহলে সে লম্বা, যদি একটাও ক্যাপিটাল বি হয় তাহলে সে কালো, একটাও ক্যাপিটাল ওয়াই হলে সে হলুদ। তেমনই প্রকট রোগ মানে একটা খারাপ হলেই সেটা রোগ। ক্লিয়ার? অন্যদিকে প্রচ্ছন্ন রোগ মানে কি? প্রচ্ছন্ন রোগ মানে ধর এটা খারাপ এটা ভালো, তাহলে এটাকে আমি বলবো অ্যাকচুয়ালি সে নর্মাল, তার রোগ হয়নি, কিন্তু যেহেতু তার একটা খারাপ, ওখানে যেরকম একটা ক্যাপিটাল টি একটা স্মল টি ছিল, লম্বা ছিল, যেহেতু স্মল টিটা প্রচ্ছন্ন ছিল তাই এটা লম্বা ছিল, কিন্তু আমি ওটাকে শঙ্কর লম্বা বলছিলাম। এখানেও আমি একে নর্মাল বলবো, বাট যেহেতু এর মধ্যে একটা খারাপ রয়েছে তাই এটাকে আমি বলবো বাহক। আর প্রচ্ছন্ন রোগে কখন রোগ হবে? রোগ তখনই হবে যখন দুটোই খারাপ হবে। তাই প্রচ্ছন্ন রোগ হতে হলে ওখানেও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, মানে বেঁটে গাছ কখন আসছিল? যখন দুটোই স্মল টি হচ্ছিল। বা সবুজ কখন আসছিল? যখন দুটোই স্মল আর হচ্ছিল। বা সাদা গিনিপিগ কখন তৈরি হচ্ছিল? যখন দুটোই স্মল বি হচ্ছিল, দুটোই হতে হচ্ছিল, তারপরে ওটা সাদা আসছিল। তো প্রচ্ছন্ন মানেই এটা যে যেখানে দুটোই আসবে তারপরে সেটা প্রকাশ পাবে। তো রোগ প্রকাশ পাবে যখন দুটোই খারাপ হবে, দুটোতেই যখন সমস্যা হবে তখন তোর রোগ হবে। তো এটা হচ্ছে প্রকট রোগ এবং প্রচ্ছন্ন রোগের মধ্যে পার্থক্য। এবার আমি কি বললাম, তার মানে রোগ কি হয়? রোগ হয় হচ্ছে দু রকমের, একটা অটোজোমাল রোগ মানে যেটা 1 থেকে 22 অবধি, একটা হচ্ছে সেক্স লিঙ্কড রোগ, অর্থাৎ যেটা শুধু এক্স ওয়াই এর সমস্যা। এবার অটোজোমালের মধ্যে দু রকম হতে পারে, একটা অটোজোমাল প্রকট রোগ, অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। সেক্স লিঙ্কটেও দু রকম হতে পারে, সেক্স লিঙ্ক প্রকট, সেক্স লিঙ্ক প্রচ্ছন্ন। সিম্পল। এইবার ঝামেলাটা কোথায় হয়? ঝামেলাটা হয় হচ্ছে এই এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে। বুঝতে হবে কেন ঝামেলা হয়। এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ মানে কি? এক্সে কোনো একটা সমস্যা আছে, ধর এটা একটা মেয়ে, মেয়েদের দুটো এক্স আছে। এইবার আমি কি বলেছি, এটা এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ। এবার ধরে নে এক্স এর মধ্যে এটা জিন আছে, দুটো অ্যালিল আছে, তার মধ্যে একটা খারাপ একটা ভালো, তাহলে এর কি রোগ প্রকাশ পাবে? পাবে না, পাবে না। কেন পাবে না? কারণ এটা প্রচ্ছন্ন রোগ, প্রচ্ছন্ন রোগে রোগ প্রকাশ পেলে দুটোকেই খারাপ হতে হয়, এখানে একটা খারাপ একটা ভালো, তাই রোগ প্রকাশ পাবে না।
খুব ভালো কথা, তাহলে এরা বাহক হবে। তাহলে কখন রোগ হবে? যখন দুটোই এক্স এবং দুটোই খারাপ হয়ে গেছে তখন রোগ হবে। কিন্তু আমি যদি ছেলেদের কথা বলি, ধরে নিলাম ছেলেদের এক্সে সমস্যা, একটা ছেলেকে নিলাম, ছেলেদের তো ভাই একটাই এক্স আছে আর একটা তো ওয়াই। এইবার যেহেতু এখানে কিন্তু দুটো অ্যালিল ওরম থাকবে না, কারণ এখানে তো এক্স তো একটাই, তাই এখানে একটাই অ্যালিল। এক্স তো দুটো, যখন ছেলে তৈরি হয়েছে তখন কি মায়ের থেকে আর এক্সটা এসছে? যেরকম 1 নম্বর একটা বাবার থেকে এসে একটা মায়ের থেকে এসে, 2 নম্বর একটা বাবার থেকে এসে মায়ের থেকে এসে, 10 নম্বর বাবার থেকে এসে মায়ের থেকে এসে। কিন্তু যদি ছেলে তৈরি হয় তাহলে এক্সটা এসছে মায়ের থেকে, ওয়াইটা এসছে বাবার থেকে। তার মানে এখানে কিন্তু সেম অ্যালিল থাকবে না। তো এক্সে শুধু সিঙ্গেল এক্সেরই অ্যালিল থাকবে যেটা মায়ের থেকে এসছে। এবার ধরে নে সেই অ্যালিলটা খারাপ, তাহলে কি রোগ প্রকাশ পাবে? পাবে, পাবে, অবশ্যই পাবে। কারণ এখানে তো দুটো অপশানই নেই আমার কাছে, এখানে আমার একটাই অ্যালিল, সেটা খারাপ, তার মানে রোগ প্রকাশ পাবে। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যদি দেখ, মেয়েদের ক্ষেত্রে যেহেতু দুটো এক্স এসছে, একটা বাবার থেকে একটা মায়ের থেকে, তাই এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে যদি কারুর একটা অ্যালিল খারাপ হয় আর একটা অ্যালিল যদি ভালো হয় তাহলে রোগ প্রকাশ পাবে না। সে বাহক হবে বাট রোগ প্রকাশ পাবে না, কারণ আরেকটা ভালো অ্যালিল আছে। কিন্তু ছেলে হলে তার তো একটাই এক্স ক্রোমোজোম, তার একটাই এক্সে অ্যালিল, আর একটা অ্যালিল নেই। তো নেই মানেই নেই, ভালোটা তো নেই। তা ভালো যদি না থাকে তাহলে কে সেটাকে ব্যাকআপ দেবে? তাহলে একটা ছিল সেটাই খারাপ, তাহলে রোগ প্রকাশ পাবে। সেই জন্য মাথায় রাখবি যে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ সবসময় ছেলেদের বেশি হয়, কারণ মেয়েদের হওয়ার চান্স কম। কারণ মেয়েদের হবে কখন? যখন দুটোই খারাপ হবে, বাট ছেলেদের একটা খারাপ হলেই রোগটা হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে এক্স লিঙ্ক ফান্ডা, প্রচ্ছন্ন রোগ। দেখ, তোদের ডমিনেন্ট রোগ পড়তে হয় না, মানে প্রকট রোগ পড়তে হয় না, তোদের প্রচ্ছন্ন রোগ পড়তে হয়। তো একটা প্রচ্ছন্ন রোগ পড়তে হয়, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। থ্যালাসেমিয়া দুটো আছে, একটা আলফা থ্যালাসেমিয়া, একটা বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম, বিটা থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোজোমে রয়েছে। সেটা বাদ দে, সেই জন্যই এটাকে আমরা অটোজোমাল বলছি, কারণ 1 থেকে 22 জোড়া অবধি সমস্যা। এবার কি হয়? বিটা থ্যালাসেমিয়া, যেটা সব থেকে কমন, আমাদের দেশে খুব কমন। তাহলে বিটা থ্যালাসেমিয়া যে 11 নম্বর ক্রোমোজোম রয়েছে, সেখানে এই যে দুটো অ্যালিল রয়েছে, যেটা কি করে? যেটা হচ্ছে রক্তের হিমোগ্লোবিন তৈরি করে। রক্তের কি তৈরি করে? এই দুটো অ্যালিল মিলিয়ে রক্তের হিমোগ্লোবিন তৈরি করে। হিমোগ্লোবিনের অ্যাকচুয়ালি বিটা চেন রয়েছে একটা। হিমোগ্লোবিন, আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে তার একটা বিটা চেন রয়েছে, সেই বিটা চেনটাকে তৈরি করে এই দুটো অ্যালিল মিলে। খুব ভালো কথা। তাহলে যদি এই দুটো অ্যালিল, তাহলে মানে থ্যালাসেমিয়া রোগটা কি? থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে যখন এই বিটা চেনটা তৈরি হচ্ছে না, তখন সেটাকে আমরা বিটা থ্যালাসেমিয়া বলি। এরকমই হিমোগ্লোবিনের একটা আলফা চেন রয়েছে, তো সেই আলফা চেন যখন তৈরি হয় না, সেটাকে আমরা আলফা থ্যালাসেমিয়া বলি। তো হিমোগ্লোবিনে যদি বিটা চেন তৈরি না হয়, সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এটা একটা প্রচ্ছন্ন রোগ। বিটা থ্যালাসেমিয়া তৈরি করছে দুটো অ্যালিল, প্রচ্ছন্ন রোগ। মানে কখন বিটা থ্যালাসেমিয়া হবে, কখন চেনটা তৈরি হবে না? যখন একটা খারাপ হবে না দুটো খারাপ হবে? একটা খারাপ হলেও তৈরি হবে, কারণ এটা প্রচ্ছন্ন রোগ। এটা প্রচ্ছন্ন রোগ। তাহলে বিটা থ্যালাসেমিয়া হওয়ার শর্ত কি? বিটা থ্যালাসেমিয়া কখন হবে? যখন দুটো অ্যালিলই খারাপ হয়ে যাবে। অর্থাৎ আমি ধর এটাকে ধর বি দিয়ে দেখাচ্ছি, ধর এরকম দুটো অ্যালিল রয়েছে, বি দিয়ে দেখাচ্ছি বিটা থ্যালাসেমিয়া বোঝানোর জন্য। যখন দুটো অ্যালিলই খারাপ হয়ে যাবে তখনই বিটা থ্যালাসেমিয়া হবে। যদি একটা অ্যালিল খারাপ হয়, মানে এটা নাম দিয়ে দিলাম বি, এটাও বি, তো দুটোই যদি খারাপ হয়ে যায় তবেই থ্যালাসেমিয়া হবে। যদি একটা খারাপ হয়, একটা নর্মাল থাকে, তাহলে কিন্তু সে বাহক হবে। আর এটা মানে তো পুরো নর্মাল, অর্থাৎ দুটোই নর্মাল, তাহলে তো অবভিয়াসলি পুরো নর্মাল। বোঝা গেল? এইটা হচ্ছে ব্যাপার। এবার তাহলে থ্যালাসেমিয়াতে কি হয়? থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিন তৈরি হয় না। তো হিমোগ্লোবিন তৈরি হয় না মানে মানে মেনলি যেটা হয়, শরীরে রক্তাল্পতা হয়, এবং অ্যাকচুয়ালি লিভার টিভার ওগুলো তৈরি করার চেষ্টা করে, এবং সেই জন্য যকৃৎ, প্লীহা এগুলো সব আকারে বড় হয়ে যায়। ঠিক আছে? এবং বারবার এদেরকে রক্ত দিতে হয়, যেহেতু রক্ত তৈরি হচ্ছে না, হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, বাইরে থেকে রক্ত দিতে হয়। সেজন্য শরীরের মধ্যে আয়রনের পরিমাণ অনেক বেড়ে যায়। যাই হোক, আমি এই পয়েন্টে আসি। এমন দুজন মানুষের বিয়ে হলো।
ছেলেটাও নর্মাল, মেয়েটাও নর্মাল। কেন দুজনেই নর্মাল? কারণ যাদের বিয়ে হয়েছে, ধর এটা ছেলে বা এটা বর, এটা নর্মাল, বউ এও নর্মাল। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা বাইরে থেকে নর্মাল নয়। কেন? কারণ এদের অ্যাকচুয়ালি একটা করে জিন খারাপ, অর্থাৎ এদের ওই 11 নম্বর ক্রোমোজোমের একটা করে বিটা থ্যালাসেমিয়ার যে অ্যালিল ছিল সেটা খারাপ ছিল, কিন্তু রোগটা প্রকাশ পায়নি, বরেরও পায়নি, বউয়েরও পায়নি। তার কারণ এটা প্রচ্ছন্ন রোগ, দুটো খারাপ হলে তবেই থ্যালাসেমিয়া হবে, না হলে হবে না। তার মানে এরা দুজনেই বাহক ছিল, কিন্তু এরা এটা কেউ জানতো না। এও বাহক ছিল, এও বাহক ছিল, কিন্তু এরা জানতো না, বিয়ে করে নিয়েছে। কারণ এরা টেস্ট ফেস্ট করেনি বিয়ের আগে, এরা দেখেনি, এদের জিনটা দেখেনি, এদের জিনটা কেমন, তো বিয়ে করে নিয়েছে, এবার বাচ্চা হবে। এরা দুজনেই নর্মাল, তো ভেবেছিল বাচ্চাও নর্মাল হবে, কিন্তু বাচ্চা নর্মাল নাও হতে পারে। কেন? কারণ দেখ, এর থেকে দু রকমের গ্যামেট তৈরি হবে, নয় একটা ভালো অ্যালিলটা আসবে গ্যামেটে, না হলে একটা খারাপ অ্যালিল আসবে। আবার এখানেও একটা ভালো অ্যালিল আসবে অথবা একটা খারাপ অ্যালিল আসবে গ্যামেটে। এইবার কার সাথে কে মিশছে সেটা যদি আমরা প্ল্যানেট স্কোয়ারে দেখি, তাহলে এটা হচ্ছে ছেলের গ্যামেট, এটা মেয়েটার গ্যামেট, এবং 4 রকম বাচ্চা হতে পারে। একটা হতে পারে এই বাচ্চাটা অ্যাবসলিউটলি নর্মাল, অর্থাৎ বাবা মা তো বাহক ছিল, বাচ্চা পুরো নর্মাল হয়ে গেছে, কোনো হেডেক নেই। তো 4 জনের মধ্যে একজন, এবার দেখ অনেকে ভাবে স্যার 4টে বাচ্চা হলে কি না, মানে যখন আমি 4 বলছি মানে প্রতিবারই 4 ভাগে 1 ভাগ চান্স। কারণ আমি তো জানি না কোন গ্যামেটের সঙ্গে কোন গ্যামেট যাবে, মানে 25% চান্স আছে এইটা হওয়ার। পুরো নর্মাল হলো, বাহকও হলো না, অথবা এটার সাথে এটা হবে এবং আমরা বাহক পাবো। এবার বাহক হলেও কোনো অসুবিধা নেই, তাদের বাবা মাও বুঝতে পারেনি, বাচ্চাটাও বুঝতে পারবে না। আর একটা বাচ্চা সেটাও বাহক হবে। কিন্তু দেয়ার ইজ আ পসিবিলিটি, যদি খারাপের সঙ্গে খারাপটা মেশে, তাহলে দুটোই খারাপ এসে এইটা যেটা তৈরি হবে এর কিন্তু থ্যালাসেমিয়া হয়ে গেল, কারণ এটা প্রচ্ছন্ন রোগ ছিল এবং দুটো অ্যালিলই খারাপ, তাহলে থ্যালাসেমিয়া হয়ে গেল। তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ কিন্তু চান্স আছে। যেহেতু 4 ভাগের মধ্যে 1 ভাগ চান্স আছে এটার সঙ্গে এটা মেশার, তাই দুজন বাবা মা যারা নর্মাল ছিল, বাহক ছিল, যারা জানতো না, তাদের কিন্তু 25% চান্স আছে বাচ্চা থ্যালাসেমিয়া নিয়ে জন্মাবে। এটা কিন্তু একটা বিশাল চান্স আছে, বিশাল মানে 25% বিরাট চান্স। সেই জন্য দেখবি যারা পৃথিবীতে থ্যালাসেমিয়া পেশেন্ট তাদের মা বাবা থ্যালাসেমিয়া নেই, অ্যাপারেন্টলি নেই, কিন্তু অ্যাকচুয়ালি দুজনেই বাহক ছিল, তারা জানেনি। এটা যদি না হয়, এটা যদি আমি আটকাতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? যদি আমাকে এটা আটকাতে চাই, তাহলেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জেনেটিক কাউন্সিলিং। আমি যদি আটকাতে চাই তাহলে আমাকে জেনেটিক কাউন্সিলিং করতে হবে, অর্থাৎ বিয়ের আগে আমাকে দেখে নিতে হবে যে ছেলেটার মধ্যে কি কোনো একটা অ্যালিল খারাপ আছে বা মেয়েটার মধ্যে কি একটা অ্যালিল খারাপ। দেখ, যদি দুজনের একজন পুরো নর্মাল হতো, মানে ধরে নে ছেলেটা পুরো নর্মাল, দুটোই ভালো, আর মা বাহক ছিল, তাতেও সমস্যা হতো না। কেন সমস্যা হতো না? দেখ, নিজেরাই সমস্ত অঙ্ক করতে পারবি, বিভিন্ন রকম সব করতে পারবি। ধর বাবা নর্মাল, মা বাহক, বাচ্চা কি কোনোদিন থ্যালাসেমিয়া হতো? কোনোদিন থ্যালাসেমিয়া হতো না। কেন? কারণ এখান থেকে তো 1 রকমের গ্যামেট আসবে, ক্যাপিটাল বি, আর এখান থেকে 2 রকমের গ্যামেট আসবে, নয় ভালোটা আসবে নয় খারাপটা আসবে। এইবার যদি ভালোর সাথে ভালো মেশে তাহলে বাচ্চা আইদার এরকম হবে, অথবা ভালোর সাথে খারাপ মিশে বাচ্চা আইদার এরকম হবে। অর্থাৎ যদি এটা হয় তাহলে তো পুরো নর্মাল, আর যদি এটা হয় তাহলে এটা বাহক, বাট এটাও নর্মাল, এও থ্যালাসেমিয়া নিয়ে জন্মাচ্ছে না। তার মানে যদি আমি দেখে নিই একজন পুরো নর্মাল আর একজন বাহক, তাতেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার জেনেটিক কাউন্সিলিং করার উদ্দেশ্যটা দেখে নেওয়া যে দুজনেই বাহক ছিল না তো, কারণ দুজনে বাহক থাকলে 25% চান্স আছে যে বাচ্চা থ্যালাসেমিয়া নিয়ে জন্মাবে। এই যে বর্ণান্ধতা, মানে রং চিনতে পারে না, সেটা লাল রং হতে পারে, লাল রংকে সম্ভবত প্রোট্যানোপিয়া বলে, বা যারা সবুজ রং চিনতে পারে না তাদেরকে ডিউটেরোনোপিয়া বলে, আর নীল রং যারা চিনতে পারে না তাদেরকে ট্রাইটেনোপিয়া বলে। যাই হোক, এই বর্ণান্ধতা আবার অনেক রকমের হয়, মানে লাল সবুজটা যেরকম, লাল আর সবুজটা যেরকম অ্যাকচুয়ালি তোর এক্সের ওপর ডিপেন্ড করে, এক্স লিঙ্কড প্রচ্ছন্ন, আবার নীলটা হচ্ছে অটোজোমের ওপর ডিপেন্ড করে। যাই হোক, মোট কথা বর্ণান্ধতাকে তুই মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে এটাকে একটা এক্স লিঙ্কড প্রচ্ছন্ন ধরে রাখতে পারিস, আমি পরে আসছি। তো এটা একটা এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ যেখানে লাল নীল সবুজ হয়। যদিও আমি বললাম যে লাল আর সবুজ
এটা এক্স লিঙ্ক, নীলটা আবার অটোজোমাল, ওটা আবার এক্সে থাকে না, ওটা আবার তার আগে থাকে। এরকমই আরেকটা এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ হচ্ছে হিমোফিলিয়া, এটাও হচ্ছে একটা এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ। এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগের গল্পটা কি সেটা আমি পরে আসছি। হিমোফিলিয়াতে কি হয়, হিমোফিলিয়াতে রক্ত জমাট বাঁধে না, কারণ আমাদের রক্ত জমাট বাঁধে কিছু ফ্যাক্টর, যেরকম ফ্যাক্টর 8 এটা থাকে না, এটা যদি না থাকে তখন সেটাকে আমরা বলি হিমোফিলিয়া এ। ফ্যাক্টর 9 এটা যদি না থাকে সেটাকে আমরা বলি হিমোফিলিয়া বি, কিংবা ফ্যাক্টর 11 এটা যদি না থাকে সেটাকে আমরা বলি হিমোফিলিয়া সি। তো হিমোফিলিয়াতে রক্ত জমাট বাঁধে না, রক্ত জমাট না বাঁধা যে জন্য হয় রক্তক্ষরণ হয়, ঠিক আছে, মাড়ি থেকে রক্ত বেরোয়, মাড়ি থেকে রক্ত বেরোয়, হাঁটুতে রক্ত জমাট বেঁধে যায়, একটু চোট পেলেই পুরো জায়গাটাতে কালো হয়ে রক্ত জমাট বেঁধে যায়। তো হাঁটুতে রক্ত জমাট বেঁধে যায়, সব জায়গাতে অল্প আঘাতেই রক্ত বেরোতে থাকে শরীর থেকে। রক্ত বেরোলে আর বন্ধ হয় না, কারণ রক্তকে বন্ধ করে আমাদের যে কেটে গেলে কিছুক্ষণ পরে রক্তটা থেমে যায়, বেরোয় না, রক্ত তো বেরোতেই থাকে না, কিছুক্ষণ পরে কাঁটাটা শুকিয়ে যায়, রক্তটা থেমে যায়। কেন রক্ত থেমে যায়? কারণ আমাদের শরীরে কিছু ফ্যাক্টর রয়েছে, ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3, ফ্যাক্টর 4, ফ্যাক্টর, এরকম ফ্যাক্টর রয়েছে। তার মধ্যে প্রত্যেকটা ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। তো যদি কোনো একটা ফ্যাক্টর না থাকে তাহলে হিমোফিলিয়া হবে, যেরকম ফ্যাক্টর 8 না থাকলে হিমোফিলিয়া এ, 9 না থাকলে বি, 11 না থাকলে সি, অন্যান্য ফ্যাক্টর না থাকলে অন্যান্য রোগের নাম। হিমোফিলিয়া হচ্ছে এই রোগগুলোর নামে। তো যেখানে রক্ত জমাট বাঁধে না, রক্ত একবার বেরোতে শুরু করলে বেরোতেই থাকে। বাট এই দুটোই, আগেরটাও একটা এক্স লিঙ্কড রোগ, এটাও একটা এক্স লিঙ্কড রোগ। তো এক্স লিঙ্কড রোগে কীরকম হয় সেই ব্যাপারটা দেখ, এটা একটা প্রচ্ছন্ন রোগ। দেখ আমি একটা এক্স লিঙ্কড রোগ ধরছি, সেটা হিমোফিলিয়া ধর, বর্ণান্ধতা ধর, যাই ধর, একটা রোগ, হিমোফিলিয়া ধর। ধর দুজনের বিয়ে হয়েছে, তো মা, আচ্ছা বিয়ে যখন হয় লোকে কিন্তু বর্ণান্ধতা হলে তো জেনে যেত, বাট জানেনি যে বর্ণান্ধতা। কেন জানেনি? তার কারণ যার সাথে বিয়ে হয়েছে, অর্থাৎ যে বউ, তার এক্স তো দুটো, তার মধ্যে একটা এক্সটা খারাপ ছিল আর একটা এক্স নর্মাল ছিল। তো যেহেতু এটা এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ, যেহেতু এটা এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ, তাই রোগটা প্রকাশ পায়নি, তাই ওর কোনোদিন হিমোফিলিয়া হয়নি, জানেনি কোনোদিন আমার হিমোফিলিয়া রয়েছে, কিন্তু ওর শরীরে একটা খারাপ ছিল, তার মানে বউ ছিল বাহক। এবার বর যার সাথে বিয়ে হয়েছে সে পুরো নর্মাল, সে পুরো নর্মাল, খুব ভালো কথা, খুব ভালো কথা, পুরো নর্মাল, কোনো অসুবিধা নেই। বর তো এক্স ওয়াই নর্মাল, তার কোনো অসুবিধা নেই, এই জন্য দুজনের বিয়ে হয়েছে। এবার যখন গ্যামেট তৈরি হবে, বরের থেকে কি কি গ্যামেট তৈরি হতে পারে আমি বলেছি, একটা এক্সওয়ালা স্পার্ম হতে পারে, একটা ওয়াইওয়ালা স্পার্ম হতে পারে, দুরকম স্পার্ম হতে পারে। আবার এখানে যখন বউয়ের থেকে যখন গ্যামেট তৈরি হবে, এখানে দুটো এক্স হলো, একটা খারাপ এক্স একটা ভালো এক্স, তার মানে গ্যামেটও দুরকম তৈরি হবে, একটা খারাপ গ্যামেট তৈরি হবে, একটা ভালো গ্যামেট তৈরি হবে। এইবার দেখ একটা অপশান রয়েছে যে এই এক্সের সাথে বউয়ের এইটার মিলন হলো এবং বাচ্চাটা এরকম হলো, অর্থাৎ বাচ্চাটা তার মায়ের মতো হলো, বাচ্চাটা তার মায়ের মতো হলো, কিন্তু এর রোগটা প্রকাশ পাবে না, জাস্ট একটা বাহক হয়ে থেকে গেল, কারণ এটা প্রচ্ছন্ন রোগ। এটা হতে পারে এটার সঙ্গে এটা মিললো, তাহলে সেক্ষেত্রেও দেখ এর তো কোনো সমস্যা নেই, পুরো নর্মাল, একদম নর্মাল একটা মেয়ে হতে পারে, এটা মেয়ে, অবভিয়াসলি এটা মেয়ে, একদম নর্মাল একটা মেয়ে হতে পারে। এটাও একটা চান্স আছে যে এটার সাথে এটা মিললো, এক্স এটা পুরো নর্মাল ছেলে তৈরি হতে পারে। কিন্তু যদি এটার সাথে এটা মেশে, তাহলে এক্সটা খারাপ, ওয়াই, আমি কি বলেছিলাম একটু আগে, এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে যেহেতু একটাই এক্স এবং সেটাই খারাপ, এখানে যেরকম একটা এক্স খারাপ ছিল কিন্তু আরেকটা ভালো এক্স ছিল যে ওটাকে মেকআপ করে দিচ্ছিল, ছেলে হলে তার যদি একটা এক্সও খারাপ হয় তার আর কিছু করার নেই, অর্থাৎ এর হিমোফিলিয়া বলিস বা বর্ণান্ধতা বলিস, এর সেটা হয়ে যাবে। অর্থাৎ তোকে পরীক্ষায় যে কোনো প্রশ্ন দিক, তোর মাথা ঠান্ডা, একটা আরবিট্রারি একটা প্রশ্ন নিই, ধর যে কোনো একটা র্যান্ডাম প্রশ্ন নিই তোদের সুবিধার জন্য, যেরকম আমি বললাম ধর তোকে যে একজন বর্ণান্ধর সাথেই বিয়ে হয়েছে, তো একটা বর্ণান্ধ ছেলে, এরকম প্রশ্ন দেয়, একটা বর্ণান্ধ ছেলে ধরে নিলাম সেটা এক্স লিঙ্ক বর্ণান্ধ ছেলে মানে কীরকম, এক্সটা খারাপ, ওয়াইটা তো নর্মাল, কারণ ওয়াইতে থাকেই না, এবং তার সঙ্গে একটা নর্মাল, একদম নর্মাল একটা, বা বলে দিল একটা বাহক মেয়ের বিয়ে হয়েছে, এগুলো তোরা নিজেরা বাড়িতে ভাবি, একটা বাহক মেয়ের বিয়ে হয়েছে, বাহক মেয়ে মানে কি, একটা খারাপ একটা ভালো, দুজনেই বর্ণান্ধ নয়, তাহলে এদের বাচ্চাদের কি আউটকাম হবে? তাহলে এখান থেকে দুরকম গ্যামেট তৈরি হতে পারে, আইদার এইটা তৈরি হবে অথবা এইটা তৈরি হবে, আর এখানে এটা তৈরি হবে অথবা এটা তৈরি হবে। তাহলে বর্ণান্ধ ছেলে এবং বাহক মেয়ে, তাহলে একটা অপশান আছে এটার সঙ্গে এটা মিলিবে, এবং খেয়াল করে দেখ
পুরো বর্ণান্ধ মেয়ে তৈরি হতে পারে একটা, কারণ এটা যেহেতু দুটোই এক্স খারাপ হয়ে গেছে, এটা মেয়ে দুটো এক্সই খারাপ, তাহলে বর্ণান্ধ মেয়ে হতে পারে। একটা এটা আসতে পারে, এটা মায়েরই মতো বাহক মেয়ে হতে পারে, এটার সঙ্গে এটা মিশে একদম নর্মাল একটা ছেলে হতে পারে, অর্থাৎ বাবা বর্ণান্ধ মা বাহক ছেলে পুরো নর্মাল। দেয়ার ইজ দ্য অপশন, 25% চান্স আছে এটা হওয়ার। এবং বাবার মতো আবার বর্ণান্ধ হতে পারে। তাহলে যদি বর্ণান্ধ বাবার সাথে বর্ণান্ধ মায়ের বিয়ে হয়, তাহলে ছেলে পুরো ভালো হতে পারে, ছেলে বর্ণান্ধ হতে পারে, মেয়ে বর্ণান্ধ হতে পারে, মেয়ে বাহক হতে পারে। 4 রকম পসিবিলিটি রয়েছে। দেখ জিনোটাইপ 4 রকম। আমি যদি ফিনোটিপিক্যালি বলি, ফিনোটিপিক্যালি কি মানে বাইরে থেকে কি, বাইরে থেকে এও নর্মাল, এ নর্মাল কারণ এ বাহক, এও নর্মাল, মানে বাইরে থেকে হচ্ছে দুজন নর্মাল দুজন বর্ণান্ধ, বাইরে থেকে ফিনোটিপিক্যালি দুজন নর্মাল কারণ এ বাহক আর এ পুরো নর্মাল, তো দুজনই বাইরে থেকে নর্মাল। সো ফিনোটিপিক্যালি এরা দুজন নর্মাল, আর এরাও বর্ণান্ধ এও বর্ণান্ধ, তার মানে 1:1, 2:1 মানে হচ্ছে 1:1, বাইরে থেকে হাফ বর্ণান্ধ হবে হাফ নর্মাল হবে। জিনোটিপিক্যালি যদি দেখি তাহলে এ হচ্ছে জিনোটিপিক্যালি এক্স এক্স মেয়ে, মেয়ে বর্ণান্ধ একজন, ছেলে বর্ণান্ধ একজন, নর্মাল ছেলে একজন, বাহক মেয়ে একজন। জিনোটিপিক্যাল রেশিও হচ্ছে 1:1:1:1:1। খুব কঠিন প্রশ্ন যদি এরকম আসে, মানে মাধ্যমিকে এরকম একটা প্রশ্ন দিয়ে বললো যে এবারে ফিনোটিপ আর জিনোটাইপ রেশিও বলো। সো ফিনোটাইপ হচ্ছে এরা দুজন নর্মাল, এরা দুজন বর্ণান্ধ, 1:1। জিনোটিপিক্যালি, জিনোটিপ মানে জিন আলাদা আলাদা, তো অবভিয়াসলি এটা এক্স এক্স দুটোই খারাপ, তো এটা এক রকমের জিন, এটা একটা নর্মাল, এটা আর এক রকমের জিন, এটা আর এক রকমের জিন, এটা আর এক রকমের জিন, 4 রকম। সো 1:1:1:1 হচ্ছে জিনোটাইপ রেশিও। যাই হোক, আমরা আজকের এই ক্লাসটাতে শেষ করে ফেলেছি। তো যা পড়ানোর ছিল পড়িয়ে দিয়েছি, এর আগে লাইভ ক্লাসে কনসেপ্ট তৈরি করেছিলাম, এবং আজকে আমরা অ্যাকচুয়ালি কিন্তু বেসিক থেকে অ্যাডভান্সড সব পড়ে নিয়েছি। আমি জানি না কতক্ষণ আমি পড়ালাম, কারণ এখানে টাইম আমি দেখতে পাচ্ছি না, বাট যাই হোক আমরা মোটামুটি পড়িয়েছি, হয়তো ঘন্টাখানেক বা তার একটু বেশি। বাট এই চ্যাপ্টার পুরো শেষ হয়ে গেছে। তোরা এরপরে কি চ্যাপ্টার আমার থেকে পড়তে চাস কমেন্ট করে জানাস, বংশগতি তোদের কতটা শক্তিশালী হলো সেটা জানাস, আর টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেটা জয়েন করতে ভুলিস না। দেখা হবে তোদের রিকোয়েস্টে পরের ক্লাসে।